বাংলা টিভির স্টুডিও থেকে সরাসরি বৈঠকি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি মঙ্গলবারের এই আয়োজন সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। সাম্প্রতিক যে ঘটনাগুলো আমরা নিয়ে আলোচনা করতে থাকি বাংলা ট্রিবিউন এবং অন্যান্য গণমাধ্যমে আমরা দেখছি, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যদি বলি এই সময়ে সেটি শ্রমিকদের আন্দোলন। শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে রাজপথে নেমেছিলেন। বেশ কদিন ধরেই এটি চলেছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর আশ্বাসে শ্রমিকরা আপাতত তাদের কাজে ফিরেছে, কিন্তু কোথায় দাঁড়িয়ে আছে এই শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিটি, তা নিয়ে কথা বলবো। শিরোনাম রেখেছি মজুরি বাড়লেও বাড়ছে না শ্রমিকদের আস্থা। পরিচয় করে দিচ্ছি কারা আছেন আমাদের আজকের এই বৈঠকি অনুষ্ঠানে। ডান দিক থেকে আছেন মোহাম্মদ নাসির, তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন BGME এর সহ সভাপতি। আমরা তারপরে পেয়েছি জলি তালুকদারকে, তিনি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক, এবং শফিকুল ইসলাম আছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি। বায়ে প্রথমেই বসে আছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, এবং তারপরে বসে আছেন মোসাম্মদ রিনা, তিনি কারখানা শ্রমিক ইয়দ গার্মেন্টসে কাজ করেন। আমরা কিছুক্ষণের মধ্যে আরও একজন অতিথিকে পাবো, তিনি আমাদের এই বৈঠকেতে যোগ দিচ্ছেন, সিরাজুল ইসলাম রনি, তিনি মজুরি বোর্ডের সাবেক সদস্য। আমরা একটু রিনার কাছ থেকে একটু শুরু করি। আমি শুরুতে যেটা বলেছিলাম যে প্রধানমন্ত্রীর আশ্বাসে শেষ পর্যন্ত গার্মেন্টস শ্রমিকরা কাজে ফেরত গেছে। আমরা কি একটু আপনার মতন করে খুব সহজ করে আরেকবার একটু বলে দিতে চাই, অনেক বোনরা আমাদের এই অনুষ্ঠানটা দেখেন, যে কেন আমরা কি দাবি নিয়ে কোন কোন পয়েন্টগুলো ছিল, খুব ছোট্ট করে যদি বলতে বলি কি দাবি নিয়ে নামলাম আমরা মাঠে রাজপথে। আমরা মজুরির দাবি নিয়ে নামছি। আগে তো সরকারের বেতন বাড়ায় দিচ্ছে, হেল্পারের বেতন 5,000 টাকা, 5,300 টাকা, 5300 টাকা। এখন 5,5300 টাকা আমাদের গার্মেন্টসে এখনো পাইনি কোনো হেল্পারে। আমাদের গার্মেন্টসে মজুরি বাড়ানোটা তো গত কয়েক বছর আগে হয়েছে। হ্যাঁ, এটা তো আগের, কিন্তু এখন তো আগের মজুরি যা ছিল এখনো আগের মজুরি আমাদের গার্মেন্টসে এখনো বেতন দেয় নাই। 5300 টাকা ছিল, কিন্তু 5300 টাকা দেয়নি। আমাদের অফিসে 4,200 টাকা মজুরি। কিন্তু এখন বর্তমানে সরকারে যা রেট দিচ্ছে বাড়ানোর জন্য, সরকারের রেটে বাড়ায়নি মালিকে। একটা অপারেটর, আমি অপারেটর ফর গ্রেডে অপারেটর, কিন্তু আমার 7,000 টাকা মজুরি। তো 7,000 টাকা মজুরি মালিক এখন বাড়াইছে, যেন আমরা করোনা নিচ্ছি অথবা ভিক্ষা যাচ্ছি মালিকের থানে, এমন করি 300 টাকা 200 টাকা অথবা 400 টাকার উপরে কোনো মজুরি বাড়ে নেই মালিকে। কিন্তু আমরা তো অনেক বছর হলো আমাদের চেয়ে, আর আমি তো ওই গার্মেন্টসে 1 বছর হলে গেছি। এটা তো 2012-13 সালে, তখন তো অনেক বিক্ষোভ হলো, অনেক দিন দরবার হলো, তারপর ঠিক করে দিল, তাই না? এবং সবাই তো আপনারা সবাই খুশি হয়েছেন যে তখন তখন এবং এখনো তো বর্তমান প্রধানমন্ত্রী তিনি শ্রমিক বান্ধব। এখন বর্তমানে প্রধানমন্ত্রী যা বেতন বাড়াইছে তা আঙ্গুর এখনো বাড়ানি হয়নি, ওইটা আর পান নাই কোনোদিন, এখনো পাই নাই। কিন্তু আমরা শ্রমিকদের যদি বলি, আমাদের চাকরি থাকে না। অনেক বছর যারা চাকরি করছে, 12 বছর 13 বছর 14 বছর চাকরি করছে, তারা যদি মজুরির কথা বলে, তাদের উপরে নিজে ব্যয় করে ঈদে 1 টাকা দিয়েও ব্যয় করেন। যে কই দিনে ডিউটি করে ওই কই দিনের টাকা দিয়ে আস্তে করে চলে যায়। কিন্তু আমরা চাকরির ভয়ে কিছু বলি না, বলতে পারি না। মালিকের ভয়ে আমরা কিছু বলতে পারি না, বললেই তো আমাদের চাকরি জায়গা। কিন্তু আমি এখানে যে আজকে এই জায়গায় আইছি, কিন্তু আমি জানি আমার চাকরি নাই, কিন্তু এই ভয় নিয়ে তো আমি আসি নাই। নাও থাকতে পারে। আমি যে এখানে আইছি, কালকে জন্য আমি অফিসে যাই, আমার একজন দেখে সরাসরি আমি কথা বলতেছি, গার্মেন্টস নিয়ে কাকরাইল মোড়ে আমি চাকরি করি, এই গার্মেন্টস নিয়ে কথা বলতেছি, কিন্তু আমার চাকরি নাও থাকতে পারে। আচ্ছা, আপনার কতদিন হয়েছে রিনা? আমি অনেক চাকরি করি 1 বছর হলো। 1 বছর? হ্যাঁ, আমার 1 বছর এখনো পুরো নাই, 2-1 দিন মনে বাকি আছে। 300 টাকা করে বাড়াইছে, 400 টাকা করে অপারেটর করে বাড়াইছে, আর হেল্পার করে বাড়াইছে 175 টাকা। 8,400 টাকা মজুরি সরকারের রেট দিছে, কিন্তু 8,400 টাকা বাড়ায়নি। কিন্তু আমরা এখনো পাই নাই। কিন্তু একটা করে অপারেটর, একটা করে হেল্পার উপরে নিজে মালিকে নিজে তোমার বেতন অথবা 300 টাকা বাড়লো, 400 টাকা বাড়লো, এখনো পাইনি। তো কিসের জন্য গার্মেন্টসের মেয়েরা আন্দোলন করে? বেতনের জন্যই তো। আমি তো দেশে একটা মেয়ে থাইছি,
জামাই নিয়ে ঢাকায় আইছি। তো কয়টা টাকার জন্যই তো আইছি না। তা আমরা অনেক কষ্ট করি, গার্মেন্টস করি, অনেক কি করি, দেশে একটা মেয়ে থাইছি, তারপরে শাশুড়ি আছে, শ্বশুর আছে। তে আমরা যখন 7,000 টাকা মজুরি চাকরি করি, 7,000 টাকা দিয়ে আমি ঘর ভাড়াই দেবো নাকি খাবোই নাকি পোশাকে পরবো, একটা আছে না। তো এই মজুরি তো হয় না, কিন্তু সরকারে তো বাড়াতেই আছে, কিন্তু মালিকরা বাড়ায় না। আচ্ছা, অনেক সুন্দর করে বলছে, মানে রিনার মতন করে আমরা বুঝতে চাইছি। মানে অনেক সময় এই আন্দোলনটা যখন চলছিল তখন বারবার করে বলা হচ্ছিল যে সরকার বেতন বাড়ালেও আসলে আদতে বেতন কমে গেছে, বেতন বাড়ালেও বেতন কমে গেছে, এরকম একটি লাইন কোথায় জানি একটা ফাঁকি আছে এবং সেই ফাঁকটা কোথাও পরিষ্কার হয় না। আমি একটু শফিক ভাই আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই। রিনা বলছে যে আমরা যখন নাকি আমরা নিজেরাও অনেক কভার করেছি, রিপোর্ট করেছি, অনেক দিন দরবার হয়েছে, 2011 শেষে 12 এরকম মাঝামাঝি সময়, অনেক লম্বা সময়, তারপরে কিন্তু একটা জায়গায় গিয়ে পৌঁছালো, সেটা তারা এতদিন পায়নি। ব্যাপারটা কি তাই? ধন্যবাদ আপনাকে। আজকের এই আলোচনাটি শুরু করেছে রিনা একজন শ্রমিক। উনি ওনার কারখানা এবং ওনার ব্যক্তি জীবনের ছবিটি এখানে উপস্থাপন করেছে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে ওর বক্তব্যের সঙ্গে শতভাগ একমত। এই কারণে ও যে কথাটি বেশ কয়েকবার উল্লেখ করেছে, সেটি বলেছে যে সরকার বেতন বাড়িয়েছে, মালিক আমাদেরকে সেই বেতনটি দেন না। এই অভিযোগটি আমরা গণমাধ্যম কর্মী হিসেবে শুনেছি। এক। 2 নম্বর হচ্ছে যে আস্থার অভাব। ওরা কার উপর আস্থাটি রাখবে? সে কর্তৃপক্ষটি কে? সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে সম্প্রতি যে আলোচনা যে ঘটনাটি শুরু হয়েছে 7 তারিখ থেকে, সেদিন বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছিল বঙ্গভবনে। আমরা একদিকে বঙ্গভবনে নতুন মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুনছি, আরেকদিকে শ্রমিক আন্দোলনের রাস্তায় তাদের আন্দোলনের কথা শুনছি। নানান জনে নানান ধরনের মেরুকরণ করেছে আন্দোলনকে কেন্দ্র করে, এটি করাই যায়, কিন্তু চিত্রটি ভিন্ন। কেন? নতুন কাঠামোটি 18 সালে বেতন বোর্ড যেটি কমপ্লিট করে দিয়ে গেছে, সেটি 1 ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা, সেটি কার্যকর হয়েছে। জানুয়ারি মাসের বেতনের যে বেতনটি পাবে সেটি ডিসেম্বর মাসের বেতন পাবে এবং সেটি বর্ধিত আকারেই পাবে। সেটি যখন তারা পেয়েছে তখনই কিন্তু এই গণ্ডগোলের সূত্রটি হয়েছে। আসলেই যে সরকার এই জায়গাটি নির্ধারণ করে দেয়, কিছু মালিক পক্ষ সেই বেতনটি কার্যকর করেন না। তারা তাদের রূপরেখা অনুসারে, তারা তাদের মানে অঙ্ক অনুসারে এই মানে বেতনটি দেন, যার ফলে এই অরাজকতা হয়। এবং তা সাফার করে হচ্ছে আমার দেশে গ্রিন ফ্যাক্টরির মালিকরাও এইটি মানে তাকে ফেস করতে হয়। যে বাংলাদেশের যে কারখানার মালিক নিয়মিত শ্রমিকদের বেতন দেন, সুযোগ সুবিধা দেন, মর্যাদা দেন এবং প্রত্যেক বছর তার ইনক্রিমেন্ট দেন, ভাতা দেন, যাবতীয় যা যা করার কমপ্লায়েন্স, ফুললি শতভাগ কমপ্লায়েন্স কারখানা, সেই কারখানাগুলো ভাঙচুর হয়েছে। তার কারণ কি? সেখানে কি বেতন বকেয়া আছে? সেখানকার শ্রমিকরা কি বিক্ষোভ করেছে? সেখানকার শ্রমিক বিক্ষোভ করেনি, বিক্ষোভ করেছে সেই কারখানার শ্রমিক, যেখানকার মালিকরা নিজেদের বেতন কাঠামো অনুসারে বেতন দেন। ফলে এই ঋণাদের মতো শ্রমিকরা যারা মাঠে কাজ করে তাদেরকে ক্ষুব্ধ করে তোলে। সেটি এসে জনরোষটা পড়ে হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সেক্টরটির উপরে, যেটির উপর আমার রপ্তানি বাণিজ্য নির্ভর করে, যেটির উপর সরকারের ইমেজ নির্ভর করে। বাংলাদেশের শতভাগ গার্মেন্টসের মালিক এই মানে যে খারাপ, এটি আমরা এখন আর সেটি আমরা বলতে পারি। আমরা এই প্রসঙ্গ নিয়েও কথা বলবো। আমি একটু রুবানা হক আপনার কাছে আসতে চাই। রিনার অভিযোগ, গণমাধ্যমের একটা ভার্সন আমরা পেলাম শফিক ভাইয়ের কাছ থেকে। পরিস্থিতিটা বারবারই কেন আবার ফিরে ফিরে আসে? মানে আমরা কি আজকে যে হেডলাইন যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর আশ্বাসে গার্মেন্টস কর্মীরা তাদের বেতন পেল, আবারও 3 মাস পরে হলো যে উনি ঠিক করে দিলেন, তারপরে আমরা বেতন পাই না। মানে এই যে এক্সিকিউশনের জায়গায় এক ধরনের দেখি পলিটিক্স, কারণটা কি? আমি একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাছে জানতে চাই।
এক্সিকিউশনের জায়গায় বোধহয় মুন্নি পলিটিক্সটা না। আমার মনে হয় যে রিনা যে কারখানায় কাজ করেন বা রিনার মতো আরো যারা আরো আছেন, অনেকগুলো, হ্যাঁ। হ্যাঁ, তারা হয়তো বা কিছু কিছু কারখানা আসলে সক্ষমতা নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি। তারা না পারলে কি করবেন সেটা দেখা যেতে পারে। বিজিএমএ আছেন, নাসির ভাই এখানে বসে আছেন, ওনারা নিশ্চয়ই এক ধরনের উদ্যোগ নেবেন যে কে ঠিক মতো বেতন দিচ্ছে বা কে ঠিক মতো বেতন দিচ্ছে না। কিন্তু আমাদের যা এখন পরিস্থিতি, এই অবস্থায় কোনো মালিক ন্যূনতম মজুরি না দিয়ে পার পেয়ে যাবেন, এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। কারণ আমরা মোটামুটিভাবে সবাই দৃশ্যমান, হ্যাঁ, আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। আমাদের 7 তারিখের জায়গায় 8 তারিখে যদি আমরা বেতন দেই তাহলে কিন্তু শ্রমিক বিরক্ত হয়, 9 তারিখে দিলে আরেকটু জোরে কথা বলে, 10 তারিখে দিলে রাস্তায় নামবে। কাজে আমরা কিন্তু ওইটা পাই না আসলে। কাজে এই রিনার মতো এরকম গল্প শোনাটা আমাদের জন্য খুবই দুঃখজনক। মানে তবে পার পেয়ে যাওয়ার কোনো পার সুযোগ পেয়ে নেই। যাওয়ার না সুযোগ নেই। কাজে যে কিন্তু করছেন রিনা সেটা যে খুব, কথাটি হ্যাঁ, বলেছিল খুব যে চতুরতার সাথে ও করছেন। ও আজকে এখানে এসছে, এটা টেলিভিশনে দেখলো, ও কালকে আসলে ওর কাজে থাকবে কিনা, এইটা একটা বাস্তবতা। এবং আমরা আসলে টেলিভিশনে কথা বলার জন্য রিনাদের মতো মানে যারা আন্দোলন করতে গেছে 10 জন 12 জন বা 100 জন সেখানে থাকবে, কিন্তু কখনো এসে পরিষ্কার করে বলার জন্য এদেরকে পায় না। অনেকটা ওই মানে একেবারে ওই অভিভাবকদের মতো যে স্কুলের নানা রকমের ঝামেলা থাকে, ফোনে বলবে কিন্তু সামনে এসে কমপ্লেনটা করে না। এই সুযোগটা কি কিছু কিছু মালিক পক্ষ নেয় কি আপনার মনে আসলে হয়? ওকে সাধুবাদ দেই যে ওর সাহস আছে এসে বলার জন্য, কারণ আমি নিশ্চিত যে আগামীকাল ও বেচারাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। কিন্তু তার মানে আসলে পার পাওয়া যায়। পার যদি পাওয়া যায় তাহলে তার শাস্তি হওয়া উচিত, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি অনেক বেশি মানে বুঝতাম ব্যাপারটাকে সরাসরি এবং সোজা করে যদি রিনা তার মালিকের সাথে গিয়ে কথা বলতে পারতো, অথবা তার কারখানায় যদি কোনো প্রতিনিধি থেকে থাকেন তার সাথে কেউ কথা বলার চেষ্টা করেছেন কিনা রিনা আমি জানি না। তবে নিয়মটা হলো যে কারখানায় যারা থাকেন মিড লেভেল ম্যানেজমেন্ট তাদের সাথে কথা বলে তারা, আমরা সঙ্গত কারণে আমি এই দোষটা নিচ্ছি মেনে যে আমাদের অনেক সময় মিড লেভেল ম্যানেজমেন্ট ভালো থাকে না, আমরা সবসময় তাদেরকে ট্রেন করতে পারি না। তখন হয় কি আমরা মালিকরা যতই বড় বড় কথা বলি আর ভালো কথা বলি টেলিভিশন স্ক্রিনে আর পত্রিকায়, ফাইনালি গিয়ে ফ্যাক্টরিতে গিয়ে চিত্রটা অনেক সময় অন্য হয়, কারণ আমাদের মাঝামাঝি যারা আছেন তারা কিন্তু ঠিক মতো গুছিয়ে কথাটা বলতে পারেন না। এখানেও একটা কথা থাকে যে মিড লেভেল ম্যানেজমেন্ট আসলে কাদের পক্ষ নিয়ে কথা বলে বা না, তখন এখন মিড লেভেল ম্যানেজমেন্ট সবসময় চিন্তা করে যে সে খুবই ক্ষমতায়িত এবং সে তার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করে। হ্যাঁ, তো তার হয়তো কিছু, আমি খোলাখুলি কথাটা বলি কারণ আমাদের শিল্পে এমন একটা সময় যে আমাদের লুকিয়ে চুরিয়ে কোনো কথা বলার কোনো আসলে অবকাশ নেই। আচ্ছা, যেটা হয় সেটা হয় মিড লেভেল ম্যানেজমেন্ট অনেক সময় মালিক যদি বলে একটু বিরক্ত হয়, তাই না, আমার কানের কাছে কে এসে বললো ম্যাডাম এটা তো বেশি যাচ্ছে, আমি যা পরে বলো, ওই আমার অতটুকুন বিরক্তিটাকে শতভাগ এটা বেড়ে যাবে কারখানায়, মানে ফ্যাক্টরি ফ্লোরে গিয়ে কিন্তু তখন দেখা যাবে যে শ্রমিকের সাথে হয়তো জোরে কথা বলছে আরো। হ্যাঁ, তো এই জায়গাটায় আমাদের আসলে যারা মালিকরা তাদের অনেক সচেতন হতে হবে। এবং আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি এবং খোলাখুলি বলি, সেটা হলো যে ঋণাদেরকে জায়গা করে দিতে হবে আসলে। হ্যাঁ, কারণ আমরা কেউই কিন্তু হুট করে বাংলাদেশে বড়লোক হইনি, সবাই অত্যন্ত মধ্যবিত্ত অবস্থা থেকে, কোনো কি আমরা লাট সাহেবের বাচ্চা না। হ্যাঁ, কাজে আমরা সবাই কষ্ট করেছি, হয়তো রিনার মতো কষ্ট করতে হয়নি, কিন্তু আপেক্ষিকভাবে কোনো না কোনো জায়গা থেকে আমরা সংগ্রাম করে সবাই উঠে এসেছি। কাজে ওই জায়গাটায় ওদের মতো মেয়েদের স্বপ্ন দেখানো আমাদের দায়িত্ব। এবং ওর মতোই মানুষ বোধহয় অনেক বেশি আছেন যারা কষ্ট করে এত কষ্ট করেন, তাদেরও যদি আমরা ন্যূনতম মজুরি না দিতে পারি তাহলে সেই মালিকটাকে নিশ্চয়ই আমাদের মুখোমুখি করা উচিত। বিজিএমই নিশ্চয়ই এই উদ্যোগ নেবেন। কিন্তু একই সাথে আমি সত্যি বলতে চাই মুন্নি, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিদেশে কিন্তু চ্যাপ্টার 7 চ্যাপ্টার 11 আছে। হ্যাঁ, মালিকরা পট করে ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করতে পারেন, আমাদের কিন্তু এই অবকাশটা নেই, সুযোগটা নেই। একটা মালিক কিন্তু সত্যি সত্যি হয়তো দিতে পারছেন না বেতন, কিন্তু তার নানা রকম লায়াবিলিটির কারণে তাকে কারখানা চালিয়ে যেতে হচ্ছে। মানে যখন আপনার মানে টার্মিনেশন বেনিফিট যদি কারোর দিতে হয়, এত দিতে হয় যে ওই জায়গাটায় যদি সরকার একটু সদয় হন, ওই জায়গায় যদি আমাদের যারা উদ্যোক্তা আছেন, যারা কষ্ট করছেন, ওই জায়গাটায় যদি একটু সাহায্য পান, অনেকে হয়তো ব্যবসা করবে না, যারা ব্যবসা করতে পারবেন না তারা বেরিয়ে যান, কিন্তু আপনাদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হবে, এটা হয় না। মানে আমাদের সাংবাদিকদের তো আসলে খুব একটা সুনাম নেই, মানে আমরা সবসময় সন্দেহপ্রবণ থাকি আর কি। ওই চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 11 ওরকম কিছু পার্সু করার সময় কি করার জন্যই কি মাঝে মধ্যে আমরা এই শ্রমিকদেরকে রাস্তায় ঠেলে, মানে রাস্তায় যাতে বের হয়, এই জন্য এরকম একটা সিচুয়েশন তৈরি করি? নাসির ভাই কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আমার বোন রিনার যে কথাগুলো শুনলাম, সেখানে আমরা
যে বক্তব্যটা সবসময় দিয়ে আসছি, মিনিমাম ওয়েজ এটা একটা সপ্তম গ্রেড সহকারী অপারেটর। আমার বোন সে বলেছে শিক্ষানবিশ একটা পার্টি সেখানে রয়ে গেছে, সেটা বলে যে হেল্পার, সে কথাটা সে ক্লিয়ার করে নাই। তারপর আমরা সবসময় বলেছি শ্রমিক থাকলে এবং শ্রম আইন মেনে তাকে পেমেন্ট করতে হবে, যে পারবে না তাকে এই বিজনেস থেকে, যেটা ম্যাডাম বললেন, তাকে চলে যেতে হবে। একজনের জন্য হোল সেক্টর সাফার করবে, সেটা কখনো আমরা চাই না। আপনারা সেটা কিভাবে মনিটর করেন? আমরা যে continue- একজনের জন্য আমরা ধরেন আলাদা করে, মানে যদি বলি যে না টেলিভিশনের সামনে কথা বলার দরকার নাই, আলাদা করে যদি মানে একেবারে ওই যে গার্মেন্টসের যে স্রোত, ওরা যখন কাজে যায় বা কাজ থেকে বের হয় সে সময় যদি কথা বলি, ধরেন 30 জনের মধ্যে 25 জনই কিন্তু এরকম কথা বলবে যে আমরা কোনো কমপ্লেইন করতে পারি না, বা আপনাদের কাছে কথা বললে বা আমাদের অনেক ঝামেলা হয়। এখন আপনারা কিভাবে এতটা নিশ্চিত যে দুই একজন হয়তো এরকম, গার্মেন্টস মালিকটা দুই একজন হয়তো এরকম করে, তাদের জন্য গার্মেন্টস সেক্টরটা এরকম সমালোচনার মধ্যে পড়বে না? আপনাদের মনিটরিং এর ব্যাপার আমাদের তো কন্টিনিউয়াস মনিটরিংটা রয়েছে। যতগুলি ফ্যাক্টরি আছে আমাদের একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল আছে, তাদের মাধ্যমে আমরা সবগুলো ফ্যাক্টরিতে মনিটর করি। পাশাপাশি আমরা ছাড়াও আপনার কলকারখানা অধিদপ্তর থেকেও কিন্তু ইন্সপেক্টররা মনিটর করে তারা লেবার ল প্র্যাকটিসটা করছে কিনা। কোনো জায়গায় যদি সেরকম প্র্যাকটিস না হয় সেখান থেকেও কিন্তু বিভিন্নভাবে মামলা দেওয়া হয়। আমাদের যেই কথাটা হচ্ছে, আমরা প্রথম থেকে বলে আসছি শ্রমিকের প্রয়োজনীয়তা, মালিকের সক্ষমতা, দুটো সমন্বয়ে আমরাই জানুয়ারিতে সরকারকে একটা চিঠি দিয়েছিলাম যে ন্যূনতম মজুরি বৃদ্ধি করার জন্য, যেহেতু ডিসেম্বরের মধ্যে 5 বছর হয়ে যাবে। তার পরিপ্রেক্ষিতে সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছিল। সেখানে মালিক, শ্রমিক, সরকার, নিরপেক্ষ সদস্য মিলে তারা বিভিন্নভাবে তথ্যপত্র নিয়ে 8,000 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। সেখানে গ্রেডগুলি নিয়ে, যেহেতু 2013 সালে আপনার প্রথমবারের মতো শ্রম আইনে একটা বিধান সন্নিবেশিত করা হয়েছে 5% করে প্রতি বছর ইনক্রিমেন্ট করতে হবে। সেটা কিন্তু 2010-এ যখন ন্যূনতম মজুরি হয় তখন ছিল না, 2006-এও ছিল না। যার কারণে আমরা এইবার করেছি যে বিভিন্ন ফ্যাক্টরি প্রায় 1,500 মিড লেভেল ম্যানেজমেন্টের লোক যারা HR এবং অ্যাকাউন্টসে, তাদেরকে এনে আমরা বারবার বলেছি যে কোনো জায়গায় যদি বেসিক কম হয় বা গ্রসে কমে যায়, সেই গ্রেডটাকে যেন অ্যাড্রেস করা হয়। আমরা বলেছি এটা ফ্যাক্টরি লেভেলে যদি সমস্যার সমাধান হয় ওয়েল অ্যান্ড গুড, যদি না হয় বিজিএমইতে আসলে আমরা করে দেব। তারপরে যদি না হয় এটা সরকারের শ্রম মন্ত্রণালয় আছে, সেখানে করতে পারে। আমরা কি দেখলাম, 25শে নভেম্বর প্রজ্ঞাপন জারি হলো, ডিসেম্বরের ফার্স্ট উইকে, তখন কিন্তু বেতন মাসও শেষ হয় নাই, বেতনের ক্যালকুলেশন হয় নাই। তখন কিন্তু হঠাৎ করে আন্দোলন শুরু করা হলো, বলা হলো আমার গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে, আমার বেতন কমিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন গুজব করে তখন কিন্তু একটা ভাঙচুর করা হলো। তার পরিপ্রেক্ষিতে 15 ডিসেম্বর আমরা একটা প্রেস ব্রিফিং করলাম। প্রেস ব্রিফিং করে আমরা মিডিয়াকে বললাম যে যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, সেই ফ্যাক্টরিটাতে এই গ্রেডের সমস্যাগুলো আমরা ফ্যাক্টরি লেভেলে বসে সমাধান করে দেওয়ার জন্য অলরেডি নির্দেশ দিয়েছি। সেখানে যদি না হয় আপনারা বিজিএমইতে আসেন, বিজিএমও যদি আপনারা সন্তুষ্ট না হন, সরকারের শ্রম অধিদপ্তর রয়েছে, শ্রম মন্ত্রণালয় রয়েছে, সেখানেও গিয়ে সমাধান করতে পারেন। পরবর্তীতে আমরা কি দেখলাম, 7 তারিখে নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পরে আপনার বিভিন্ন ফ্যাক্টরিতে ভাঙচুর করা হলো, অগ্নিসংযোগ করা হলো এবং রোড ব্লক করা হলো। এই আন্দোলনটা কন্টিনিউ করলো প্রায় 1 সপ্তাহ। আমরা যখন অ্যাকর্ড অ্যালায়েন্সের রিমিডিয়েশনের পরবর্তী সময়ে বায়ারদের আস্থা কিছুটা ফিরে পেয়েছি, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে আমাদের যেহেতু বায়ারদের অর্ডারগুলি আসতে শুরু করেছে, গত 6 মাসে গ্রোথ প্রায় 15%-এর উপরে হয়েছে, সেই সময়টাতে আমি মনে করি সবচেয়ে বড় যে ক্ষতিটা আমাদের হলো সেটা হলো আমাদের ইমেজের ক্ষতি হলো। যে বায়ারটা আজকের ডিসিশন নিচ্ছিল যে বাংলাদেশে অমুক ফ্যাক্টরিতে মোহাম্মদী গ্রুপে একটা অর্ডার প্লেস করবে, হয়তো সে আবার চিন্তা করবে আসলে আমি কি অর্ডারটা ওখানে প্লেস করবো কিনা, না আমি থার্ড কোনো কান্ট্রিতে নিয়ে যাব। সেই জায়গাটায় আমরা মনে করি এটা কারো ব্যক্তিগত শিল্প না, এটা জাতীয় শিল্প, এখানে সমস্যা থাকতেই পারে। আমরা মালিক, শ্রমিক, সরকার বসে বারবার করে মালিক পক্ষের তরফ থেকে সবসময় আমরা এই কথাগুলি বলি, ইমেজ সংকট, বাইরে আমরা বায়াররা অনেক সময় আমাদের দিকে অন্যভাবে তাকাবে কিনা, এই সেক্টর ধ্বংসের মুখে পড়বে কিনা, এগুলাকে কখনো কখনো সেফগার্ড হিসেবে আপনারা ব্যবহার করেন কিনা, মানে এটাও একটা ইস্যু। আমরা বাংলা ট্রিবিউনের একটা স্টোরিতেও এরকম একটি দেখলাম যে আমরা যতই এইসব ছবি দেখাচ্ছি ততই আমরা উস্কে দিচ্ছি, এরকম একটা কথা।
সেই ক্ষেত্রে একদিকে আপনাদের শ্রমিকরা চাপের মধ্যে থাকে, তারা মিড লেভেল কর্মকর্তা বা লিয়াজো যারা করে জানি না তাদের কাছে পৌঁছাতে পারে কিনা, দ্বিতীয়ত তাদের চাকরি চলে যাওয়ার একটা ভয় আছে, তৃতীয়ত আপনারা সরকারকে সাথে রেখে মিডিয়ার উপরেও এক ধরনের একটা ইমেজের একটা জুজুর একটা দেখাচ্ছেন। ফলে যারা নাকি এটার চালিকা শক্তি, তারা যে তাদের মধ্যে তাদের যে কি বলে বঞ্চনা, সেই বঞ্চনাটা তো থেকেই যাচ্ছে যুগে যুগে। এবং এই 2012, 13, 14 আপনারা ঠিক করলেন, আবারও হঠাৎ করে রাস্তায় কয়দিন পর পর আমি একটা তারা কথা রাস্তায় বলি নামছে। জি। আপনাকে, সেটা হলো মালিক শ্রমিকের এই বার্গেনিং পৃথিবী সৃষ্টির পর থেকে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। বিষয়টা হলো আমরা কিভাবে অ্যাড্রেস করছি বিষয়টাকে। আর আপনি যদি ধরে নেন দেশে প্রচলিত আইন রয়েছে, সেই আইনকে যারা আজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা ফ্যাক্টরিতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, একটা রোড ব্লক করছে, একটা রোগী হসপিটালে যেতে পারছে না, মারা যাচ্ছে, এগুলিকেও যদি কেউ আইডেন্টিফাই করতে চায়, কেউ যদি আইনের আওতায় আনতে চায়, তখন যদি বলা হয় যে জুজুর ভয় দেখিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে, সেটার সাথে আমরা কখনো একমত হতে পারি না। আমরা যেটা বলি, আমাদের বক্তব্য হলো ক্লিয়ার, যদি মালিক পক্ষের কেউ যদি অন্যায় করে থাকে, আমরা সেই দায়ভার নিয়ে ওই ফ্যাক্টরির শ্রমিকরা যেন টাকাটা পায়, তার নির্ধারিত শ্রম আইন অনুযায়ী তার বেতনটা যেন হয়, সেটা দায়িত্ব নেওয়া হলো বিজিএমের কাজ। সেই কাজটুকু আমরা করে যাচ্ছি। আপনি যদি স্পেসিফিক্যালি বলতে পারেন ওইখানে সমস্যা আছে, যেমন বোন যে কথা বলেছে, আমি চেষ্টা করব সেই তার ওই গ্রেডে কোন গ্রেডে সে চাকরি করে, এবং আরেকটা কথা সে বলছে যে তার চাকরিটা থাকবে কিনা, সেই জায়গায় যেন সে থাকতে পারে, সেই জিনিসটা আমরাকে লুক আফটার করব। আপনারা আমরা বলি যে অ্যাসোসিয়েশন, সংগঠক, আপনারা সবাই অনেক অনেক কিছু এই সেক্টরের উন্নতির জন্য অনেক কিছু করছেন। সেখানে কি আমাদের এই মোসাম্মদ রিনাদের মতো ওরা ওদের স্পেসিফিক কোনো সমস্যা আপনাদেরকে জানানোর কোনো সুযোগ আপনারা তৈরি করেছেন কিনা? অবশ্যই ওদের স্পেসিফিক কমপ্লেন করার জন্য আমি যেটা বললাম, কলকারখানা অধিদপ্তর, আপনি আমার অ্যাসোসিয়েশন বাদ দেন, তার তো জায়গা রয়েছে অনেক জায়গায়, সে সেখানে কমপ্লেন করতেই পারে। সেখানে কমপ্লেন করলে এতগুলি ইন্সপেক্টর সরকার রেখেছে কেন, এদেরকে বেতন দিচ্ছে কেন সরকার? ওই জিনিসগুলোকে তদারক করার জন্য। এরপরও হাজারো হাজারো আরবিট্রেশন আমরা বিজিএমইতে বসে করছি, সেখানে লয়ার রয়েছে, শ্রমিক নেতৃবৃন্দ রয়েছে, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, বসেই কিন্তু আমরা এই প্রবলেমগুলোকে সলভ করছি। অন্যান্য অনেকগুলো বিষয় নাসির ভাই আপনার কাছে আছে, আমরা ফিরছি। জলি তালুকদার অনেকক্ষণ অপেক্ষা করছিলেন। আরেকটু আপনার কাছ থেকেই পরিষ্কার হতে চাই, বেতন বাড়লো আবার বেতন কমে গেল, এটার শুভঙ্করের ফাঁকিটা কি? ধন্যবাদ। খুব ভালো একটা সুযোগ হয়েছে, কারণ এখানে মালিক পক্ষের লোকজন আছে এবং শ্রমিক পক্ষ আছে, সাংবাদিকরা আছেন, সবাই শুনছেন। একজন শ্রমিক বোনও বললেন আর কি। এবং এটা তো ভয়াবহ চিত্র যে গতবারের যে মজুরি কাঠামো সেইটাই তার কারখানায় হচ্ছে ইমপ্লিমেন্ট হয় নাই আর কি। তো সেই জায়গা থেকে দেখেন, আমার যেহেতু বলার সুযোগ হয়েছে, প্রথমেই আমি একটু বলতে চাই আর কি। গতকালকে রাতেও আমাদের সংগঠনের দপ্তর সম্পাদক এবং উত্তর আঞ্চলিক কমিটির সভাপতি জয়নাল আবেদিনকে তার বোনের বাসা থেকে হচ্ছে সাদা পোশাকে ধরে নিয়ে গেছে ডিবি পুলিশ, বা পুলিশ পরিচয় দিয়ে আর কি ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের সংগঠনের বারবার আমরা কিন্তু প্রেস রিলিজ দিচ্ছি, 15 জনকে হচ্ছে ধরে নিয়ে গেছে, এবং 15 জনকে কোথায় নিয়ে গেছে আমরা প্রত্যেকটা থানায় আমরা খোঁজখবর নিয়েও আমরা কিন্তু খুঁজে পাইনি। শেষ পর্যন্ত গতকালকে 4 জনকে আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, তার মধ্যে 3 জনকে কোর্টে 5 দিন পরে কোর্টে ইন্ট্রোডিউস করা হয়েছে, আর একজনকে একটা বিমানবন্দর থানায় খুঁজে পাওয়া গেছে। তারপরে হচ্ছে গতকালকে আবার জয়নাল আবেদিনকে ধরে নিই। এর মধ্যে হচ্ছে দেখেন, আশুলিয়ার ইয়ারজেন্সে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রিপ্রেশন, মানে একটা ভয়াবহ রিপ্রেশন চলতেছে গার্মেন্টস এলাকাগুলোতে। দমন পীড়ন নির্যাতনের যে মাত্রা, সেই মাত্রাটা একটা ভয়াবহ জায়গায়। দমন পীড়ন নির্যাতন করে কখনোই কিন্তু দেশের, শিল্পের এবং কারোর স্বার্থ রক্ষা করা যায় না আর কি, ইতিবাচক কিছু করা যায় না। ফলে এই জায়গাটা আমার একটা বলার সুযোগ হয়েছে, এবং অনুরোধ করব যে এখন যতটুকু হয়েছে সেটা বন্ধ করেন, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়ার, যদি নাসির ভাই আছেন, রুহানা আপা আছেন, যদি মিনিমাম কোনো সুযোগ থাকে সেই সুযোগগুলো আপনারা কাজে লাগান। কিন্তু স্পেসিফিক এই সেক্টরে অভিযোগ আছে, আপনার কথা মানলাম, এবং আপনি তো গোটা মানে জাতির সামনে ইন্টারন্যাশনাল একটা চ্যানেল, এখানে সবাই শুনছে যে অবশ্যই ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে আপনি বলছেন যে দমন পীড়ন চলছে।
আর বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে যেসব ট্রেড ইউনিয়নের কার্যক্রম রয়েছে সেখানেও তো একটা বড় রকমের অভিযোগ রয়েছে। আমাদের কম্পিটিটর যারা আছে, মানে আমরা ধরি আশেপাশের দেশ অনেকেই আছে যারা গার্মেন্টস খুব ভালো করতে পারছে না, তাদের পৃষ্ঠপোষকতায় আমাদের কিছু ট্রেড ইউনিয়ন চলে, তারা অনেক সময় উস্কানি দেবার কাজ করে। যেখানে নাসির ভাই বললেন যে সে তার চার দেয়ালের মধ্যে থেকেই তাদের যে প্রবলেমটা সেটা অ্যাড্রেস করার মতো সুযোগ তারা করে দিয়েছে। তারপরে গার্মেন্টস কর্মীরা যখন নাকি রাস্তায় বের হয়, তাদের হাতে অস্ত্র উঠে, তারা আগুন জ্বালায় তাদের কর্মক্ষেত্রে, সেখানে আপনাদের কতখানি অবদান এবং এই যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু এই যুগে যুগে হয়ে আসছে, সেটাও কি আপনি ডিফেন্ড করবেন কিনা? ডিপেন্ড করব না, আমি একটু ভালো করে বলবো, ডিপেন্ড করার কিছু নেই, কারণ এই কাজটা শ্রমিকরা করেন না। আগুন জ্বালানোর কাজটা শ্রমিকরা করেন না, এটা ট্রেড ইউনিয়ন যারা করে তারা উস্কানির, আপনাদের বিরুদ্ধে উস্কানির একটা বিরাট একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ থাকে, তারা কিন্তু এই কাজগুলো করেন। মালিকরা দেখবেন, ভালো মালিক যারা, তারা একদম দায়িত্ব নিয়ে বলেন আমার কারখানার শ্রমিক আগুন জ্বালায় নাই, আমার কারখানার শ্রমিক ভাঙে নাই কারখানা, খুব শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কথাটা বলেন। এখন আপনারা জানেন যে বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ, এটা নাসির ভাই এবং মালিকরা এখানে ওপেন স্বীকার না করলেও ভিতরে গিয়ে স্বীকার করবেন যে এই গ্রুপগুলো থাকে এবং নানানভাবে তারা এই জায়গাগুলো কাজ করে আর কি, এই জায়গাগুলো আছে। তো সেই জায়গা থেকে আরেকটা বিষয় আপনি বললেন যে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, আমাদের অভিযোগ আছে, আমাদেরকে ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস করতে দেওয়া হয় না। আমরা যেখানে একেবারে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক ট্রেড ইউনিয়ন করি, সেইখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু রেজিস্ট্রেশন পাই না। এবং সর্বশেষ আমরা যে ফেডারেশনের রেজিস্ট্রেশন পেয়েছি সেটা 8 বছর মামলা করার পরে আমরা পেয়েছি। এবং কারখানাতে 2006 সালের পরে আমরা কিছু পেয়েছিলাম। পরে আমরা যতগুলো হচ্ছে কারখানা ফ্যাক্টরি ধরে আমরা ইউনিয়ন সাবমিট করেছি, প্রায় 30 থেকে 40টা, সবগুলো রিজেক্ট হয়েছে। মানে সেইগুলো আমরা, কিন্তু আমি দেখলাম ঘরে বসে, আপনি জানেন যে এপ্রিল মাসে, গত বছর এপ্রিল মাসে, অনেকেই হয়তো জানেন সেটা, যে আমি গ্রেপ্তার হয়েছিলাম। সেটা গ্রেপ্তার হওয়ার কারণ কি, যেখানে আমি ছিলাম না, এরকম একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে বিজিএমইর একটা মামলায় আমাদের 9 জনকে গ্রেপ্তার করা হলো। এবং সেখানে একটা মূল কারণ কি ছিল, আশিয়ানা গার্মেন্টস ট্রেড ইউনিয়নকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটে। ট্রেড ইউনিয়ন করতে গেছে 80 ভাগ শ্রমিক যে ট্রেড ইউনিয়নটার সদস্য হিসেবে সাবমিট করলো, তারা ট্রেড ইউনিয়ন পাইলো না। মানে আমাদের দিক থেকে যখন আমরা সাবমিট করলাম, মাঝখানে একটা পকেট ট্রেড ইউনিয়ন একজনকে দিয়ে দিল, এবং সেটা কি মালিকের স্টাফ যারা ছিলেন তারা হচ্ছে সেই ট্রেড ইউনিয়নটা করলেন। ফলে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, পাটকলের উদাহরণ দিয়ে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে চাই। দেখেন, পাটকলে যখন আমাদের এশিয়ার সর্ববৃহৎ পাটকল যখন আদমজি বন্ধ হয়ে যায়, তখন আমাদের পাটকল সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ চ্যালেঞ্জ করেছিলেন, বিশ্ব ব্যাংকের যে 800 কোটি টাকা দেওয়া হয় গোল্ডেন হ্যান্ডশেকের জন্য, বলছিলেন তোমরা 200 কোটি টাকা দাও। আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন যে 200 কোটি টাকা দিলে আমরা ফুল প্লেজে এবং ভালো একটা পাটকল, এশিয়ার সর্ববৃহৎ পাটকলটা আমরা চালু রাখবো। এবং পাটকলের গুরুত্ব এখন বুঝতেছেন, সারা পৃথিবীতে পাটের চাহিদা বেড়েছে এবং পাটকলের গুরুত্ব বেড়েছে। সেই জায়গাটা দেখেন, তখন তারা মালিক এবং তখন গভর্নমেন্ট সবকিছু সবাই মিলে এটা করলেন। ফলে ট্রেড ইউনিয়নের মানে কাজটা, যে কাজটা ট্রেড ইউনিয়ন লিডারশিপ করলে ভালো হতো সেটা করতে দেওয়া হচ্ছে। এবং কারখানাগুলোতে কিন্তু ট্রেড ইউনিয়ন নাই। মানে তার মানে পাল্টা অভিযোগ আপনাদেরও আছে যে আপনারা ঠিকঠাক করে ট্রেড ইউনিয়নের কাজটা করতে পারলে এই ধরনের অভিযোগ আপনাদের বিরুদ্ধেও হবে না, মানে অনেক আন্দোলনটা অনেক নিয়মতান্ত্রিক। খুবই ছোট্ট করে বিরতিতে যাবার আগে একটু সিরাজুল ইসলাম আপনার কাছে একটু শুনতে চাই, মজুরি বোর্ডের সাবেক সদস্য। এই মজুরি নিয়ে নানা রকমের নেগোসিয়েশন হয়, ইমপ্লিমেন্টেশনের জায়গায় কোথায় জানি একটু খাত থাকে, এবং এই কারণেই এই কয়দিন পরপর শ্রমিক অসন্তোষ একটা ইস্যু হয়ে দাঁড়ায়, সেটা রাজনীতিতে গিয়ে আঘাত করে। আপনাদের কি কোনো অবদান আছে কিনা এখানে? অবদান বলছি যে এখানে ঠিকঠাক করে মনিটরিং এর অভাবের কারণেই কি কয়দিন পরপর এইটা আসে কিনা? ধন্যবাদ। আমি মানে গত 2013 সালে ওয়েজ বোর্ডের শ্রমিক প্রতিনিধি ছিলাম, যে গার্মেন্টস শিল্প সেক্টরে আমাদের একটা ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগ, প্রেসিডেন্ট। আমি গার্মেন্টস শিল্প সেক্টরে 34 বছর, যখন 7-8টা ফ্যাক্টরি। কারণ ট্রেড ইউনিয়ন আন্দোলনটা তো মানে অন্য সেক্টর চাইতে এটা ভিন্ন। আপনিও অনেক সময় আমাদেরকে ইন্টারভিউ দিয়েছেন বহু আগে, যখন 21-এ টিভিতে করছেন, তখন মামুন ভাই সহ। যাই হোক, আমি যে কথাটা বলতে যাচ্ছি, এবার আপনি দেখেন যে গত 1994 সালে আমরা একটা আন্দোলন করে 930 টাকা মিনিমাম ওয়েজ নির্ধারণ করা হয়েছিল। তখন আমরা চয়েস করে একজন প্রতিনিধিকে নিয়োগ দিয়েছিলাম।
উনি এখন বেঁচে নেই। পরবর্তীতে এটাকে ইমপ্লিমেন্ট করতে আমাদের 12 বছর সময় লেগেছিল। 12 বছরের পরে 2006 সালে 1662 50 পয়সা নির্ধারণ করা হলো। এরপরে তারপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তার কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন শ্রমিক সংগঠনগুলো অবহেলিত ছিল। ওই সময় কখনো মন্ত্রণালয় কোনো ধরনের মিটিং হয় নাই। বিগত সময়ে 1992 সালে মান্নান ভূঁইয়া সাহেব যখন শ্রমমন্ত্রী ছিলেন, একবার একটি কমিটি করে উনি আমাদেরকে তখন টমস হারিকেন্স বিল যেটা একটা হলো এই আমেরিকাতে শিশু শ্রম নিবন্ধন যেটা ছিল, তখন উনি আমাদের একটা বৈঠক করে একটা ট্রাইপার্টিট কমিটি করেছিলেন শ্রম আইন লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে। সেই কমিটিতে আমি ছিলাম। তখন এর পরবর্তীতে কোনো ধরনের ডাকা হয় নাই। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরেই আপনার 2010 সালে এই 1662 টাকা 50 পয়সা থেকে 3000 টাকা করেছিলেন। পরবর্তীতে 10 সালের পরে আপনার 2013 সালে 3 বছরের মাথায় কিন্তু আবার 1662 5300 টাকা যেটা আমি একটু আপনাকে এখানে থামাবো, কারণ আমার একটু বার্তা কক্ষে ফিরতে হবে খবরের জন্য। আবারও ফিরছি বৈঠকি অনুষ্ঠানে, থাকুন আমাদের সঙ্গে। বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে সরাসরি বৈঠকি অনুষ্ঠানে আবারও স্বাগত। আমরা বিরতিতে যাবার আগে কথা শুনছিলাম সিরাজুল ইসলাম রনির, তিনি মজুরি বোর্ডের সাবেক সদস্য। প্রশ্নটি ছিল যে নেগোসিয়েশনে সবসময় ওনারা থাকছেন, কিন্তু কদিন পরপরই শ্রমিকদের যেই আনরেস্ট সেটা থেকে থেকে আসে, এটা কি তাদের কোনো দুর্বলতা কিনা? আমি প্রশ্নটি এভাবে করেছিলাম যে আপনাদের অবদান কি? আসলে অবদান হচ্ছে যে বিষয়টা আমি আপনারা জিয়ে রাখেন আর কি, রাখতে পারেন না, জিয়ে রাখি না। আমি পরিষ্কার করছি, যেটা হচ্ছে যে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে গত 2010 সালে ছিল 5300 টাকা। পরবর্তীতে কিন্তু এই 5 বছর একটা গ্যাপ হয়েছে। 5 বছর পর 18 সালে এসে আপনার হলো 8000 টাকা সর্বনিম্ন মজুরি। আচ্ছা, মিনিমাম ওয়েজ কিন্তু এটা সর্বনিম্ন মজুরি, কিন্তু এখানে কিন্তু বলা নাই যে এর নিচে দেওয়া যাবে না, এটা পরিষ্কার বলা আছে। কিন্তু এর ঊর্ধ্বে দেওয়া যাবে না, এটা কোনো পরিষ্কার নাই। এটা হচ্ছে মিনিমাম ওয়েজ স্ট্রাকচার তৈরি করা হয়। এইখানে এইবার কিছু 2-1টা গ্রেডে মানে একটু মানে ডিফারেন্স ছিল, অল্প কিছু টাকার ডিফারেন্স ছিল, সেটাকে কেন্দ্র করে শ্রমিকরা কিন্তু এখন খুব অ্যাওয়ার্ড। আমরা একসময় দেখেছি শ্রমিকদের আন্দোলন যখন করেছি তারাও বোঝে নেই, আমরাও অতটুকু ট্রেনের সম্পর্কে অ্যাওয়ার্ড ছিলাম না, যার ফলে তখনকার বিষয়টা চলে গেছে। এখনকার শ্রমিকরা 10 টাকা হিসাব কিন্তু তারা ন্যায্য পাওনা যায়। ওভার টাইম থেকে যদি 1 টাকাও কাটে, পরবর্তী তারা কমপ্লেন করে আমাদের অফিসে এসে। এটা বাস্তবতা, কারণ আমি এই সেক্টরে অনেকদিন আছে, আমি দেখছি যে তাদের কোন কোন জায়গায় ঠকানোর সুযোগ নাই। তবে একটা বিষয় হচ্ছে যে এইবার কিছু গ্রেডে 2টা গ্রেডের একটু সমন্বয় ভুল ছিল, যেখানে 200-250 টাকার মতো এরকম কিছু ছিল, যার ফলে এইবার আমরা কি করেছি যে 6টা গ্রেডেই মানে একটু বৃদ্ধি করে। মানে আপনি বলছেন সমন্বয়, মানে তার মানে কি 250 টাকা কমিয়ে দেওয়া হয়েছে না বাড়ানো হয়েছে? ধরে নিলাম এইটা ছিল, আমি মনে করি যে তড়িঘড়ি করে মানে একটা গভর্নমেন্ট একটা মন্ত্রী ছিলেন, আগের মন্ত্রী চন্নু সাহেব ছিলেন, উনি আমরা যেটা শুনেছি হয়তো বা এই টাইপিং মিস্টেক হতে পারে, অথবা কোনো একটা হতে পারে, যার ফলে 1 টাকাও কম হলে কিন্তু সেটাকে ধরতে পেরেছে। আমরাও এটা নিয়ে কথা বলেছি। আমি ঠিক পরিষ্কার না আপনার কথায়। আমি বলতে চাচ্ছিলাম যে গ্যাজেটে যেটা প্রকাশ হয়েছে মিনিমাম ওয়েজে 2টা গ্রেডে সেখানে অল্প কয়েক টাকা ডিফারেন্স ছিল আর কি হিসাবে। মানে ন্যূনতম মজুরি যেটা নির্ধারণ করা হয়েছে সেখান থেকে মানে আমি ধরে নিচ্ছি 250 টাকা কম হয়েছে বা এরকম কি কিছু? না, 250 টাকা না, 20 টাকা কম হয়েছে। কিন্তু এখন আমরা এটাকে হিসাব করে, গ্যাজেটে হিসাব করে এবার কিন্তু বেড়েছে 200 টাকার মতো। আমরা 200-250 টাকা 280 টাকা পর্যন্ত সেখানে ইনক্লুড করা মানে একেবারে সর্বশেষ যেটা গ্যাজেটে প্রকাশ হয়েছিল আপনার 4 নম্বর 7ম গ্রেডে যেটা, সেটা 8000 টাকা ঠিক আছে, এবং আপনার 6ষ্ঠ গ্রেডে ছিল 8500। আচ্ছা, এটা আমরা পত্রিকায় পড়ছি আমরা। আমি যে কথাটা বলতেছিলাম যে ট্রেড ইউনিয়নের কথা উঠলো, আসলে শ্রমিক আন্দোলনের কিন্তু একটা লঞ্চ আছে, রীতিনীতি আছে। অ্যাজ পার লেবার ল অনুযায়ী শ্রমিক আন্দোলন করার এটা সারা বিশ্ব স্বীকৃত অধিকার। এখান থেকে কাউকে মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই।
একটা বিষয় হচ্ছে যে আরএমজি সেক্টর আমরা প্রথম থেকে যখন শুরু করেছিলাম তখন বলে স্মল ইন্ডাস্ট্রি আমাদেরকে সুযোগ দেওয়া হোক। এখন কিন্তু এটা 3 যুগ চলছে। আমার মনে হয় আমাদেরকে এই শিল্প যেমন কমপ্লায়েন্ট হয়েছে, এখন বিদেশির উপর আমরা নির্ভর, যেহেতু আমরা সেখানে তাদের মানে ট্রেড ইউনিয়ন করতে মানব অধিকার একটি অংশ আমি মনে করি। আমাদের রাষ্ট্রীয় সাংবিধানের সঙ্গে করার অধিকার রয়েছে। সেই ক্ষেত্রে শ্রমিকদেরকে যৌথ দর কষাকষি করার সেই সুযোগটা কিন্তু ফ্যাক্টরি লেভেল থেকে তৈরি হতে হবে, সেখানেই করতে হবে। তা না হলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা সত্য কথা, আমরা কিন্তু অনেক সময় এই দেশের যখন নির্মল সেন ছিলেন, আমি একবার আন্দোলন করেছি 90 সালে সারাকা গার্মেন্টসে কেন্দ্রীয় একাংশ 1 জানুয়ারিতে, তিনি বলেছিলেন যে লক্ষাধিক শ্রমিক রাজপথে নেমেছে। এটা এই দেশে ছিল। তারপরে দেখা গেল যখন এই নিউজটা আবার দেশের বাইরে চলে গেল, এই যে দেশের বাইরে নিউজ যাওয়াতে এটা হচ্ছে যেহেতু আমি মনে করি যে এটা একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কম্পিটিটিভ। জি, আমরা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আপনার আবার আসবো আপনার কাছে। রুবানা হক যোগ করতে চেয়েছিলেন অনেকগুলো পয়েন্ট। ব্রেকে বলেছিলাম অনেকগুলো আছে। প্রথমে আমি আসলে রনিকে বলি যে রনি ভাই, আপনি যে 20 টাকার কথা বললেন না, আসলে যখন আমরা কথা বলি মিডিয়ার সামনে তখন হয় কি এগুলো সব রেকর্ড হয়ে যায়। হ্যাঁ, এই 20 টাকাটা না, কিন্তু আসলে রনি ভাই কি হয়েছিল জানেন, মানে 5 বছরের ওই ইনক্রিমেন্টটা ধরা হচ্ছিল 5% করে করে। আসলে আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকেও বোধহয় মাননীয় সচিব একটা ক্লারিফিকেশন নিয়েছিলেন যে আসলে 4 বছরের মধ্যে হিসাবটা হবে। হ্যাঁ, তো তাতে গ্রেড 3-তে বলছিলেন ওনারা যে আগের থেকে 40 টাকা কমে গেছে, 41 টাকা কমে গেছে। থ্যাংক ইউ নাসির ভাই। বেসিকে হ্যাঁ, তো সেইটা আসলে ঠিক না। দেখা গেল হিসাব করে 4 বছরে ধরলে 207 টাকা আসলে বেশি ছিল। ঠিক আছে, 5 বছর, তা 5 বছর আসলে হিসাবটা না, হিসাবটা আসলে 4 বছরে হবে। কিন্তু হয় কি যখন আমরা বলি কথাগুলো না, তখন রানি ভাই এগুলো রেকর্ড হইতে থাকে এবং 5 বছর আইনে স্পল ল আছে, 5 বছরই কি আমাদেরকে ধরতে হবে। আচ্ছা, আপনি এই ক্লারিফিকেশনটা ফিনান্স মিনিস্ট্রির কাছ থেকে নিয়েন, কারণ আসলে 5 বছরের জায়গায় এটা 4 বছর হিসাব হবে। আপনি নিয়েন কেন জানো এটা, যাই হোক এটা একটা। আর আমরা আসলে কতগুলো জায়গায় আমরা একটু পরিষ্কার হই, আমাকে যদি অনুমতি দাও তাহলে বলি তোমাকে। সেটা হলো যে শফিক ভাই একবার বলেছেন, আমি আমার পয়েন্টগুলো ক্লিয়ার করি। হ্যাঁ, যেরকম বাইরে অনেকগুলো ফ্যাক্টরি থেকে ঠিকঠাক মতো ওয়েজ দেওয়া হয় না বলে, মজুরি দেওয়া হয় না বলে অন্য ভালো কারখানাগুলো সাফার করে। আশুলিয়ার মতো একটা বড় একটা জায়গায়, সেখানে অনেক বড় বড় ফ্যাক্টরি আছেন, সেখানে কোনো মালিক চট করে মিনিমাম ওয়েজ না দিয়ে পার পাবেন এটা হতেই পারে না। ওরা খুব না সারাক্ষণ দৃশ্যমান থাকেন রেডারে, কাজে এটা সম্ভব না। তার মানে বাইরের থেকে কেউ একটা ইন্ধন দিচ্ছে। বা কোনো শ্রমিক, কোনো ফ্যাক্টরির শ্রমিক চাইবে না তার মালিকের গাড়ি শেষ করে ফেলবে, 60-70টা গাড়ি ভেঙে ফেলবে, ফ্যাক্টরি ফ্লোরের ক্ষতি করবে, এটা কেউ চাইবে না। কারণ জানে এটার সাথে ওর রুটি রুজির একেবারে সরাসরি সম্পৃক্ততা আছে। কাজে তাকে যদি কেউ আশ্বস্ত না করে যে আমি তোমার রুটি রুজি দেখে দিব, তুমি এটা করো, সে কখনো করবে না। গরিব মানুষের পেটের মধ্যে সবসময় আগুন জ্বলবেই, এটার জন্য আমরা তাকে দোষ দিতে পারি না। কিন্তু তার ওই পেটের খিদার যদি আমরা সুযোগ নিয়ে তাকে ব্যবহার করি, সেটা অনেক বেশি বড় অপরাধ। আমরা যেন রিনার মতো আরও 1 লক্ষ রিনাকে এর যেন মানে সুযোগটা না নেই, এবং তার এটা সুযোগ নিয়ে, তার কষ্টের সুযোগ নিয়ে, তার দারিদ্র্যের সুযোগ নিয়ে আমরা যেন তাকে অন্যভাবে না বোঝাই। এটা আমাদের উপরে কিন্তু একটা নৈতিক দায়িত্ব, শুধুমাত্র মালিকরা না, এখানে কিন্তু যারা শ্রমিক সংগঠন আছেন সবাই অত্যন্ত রেসপন্সিবল। কিন্তু আমি আবারও বলি যে এই সাংঘর্ষিক অবস্থান আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, আন্দোলন নিশ্চয়ই আপনারা করবেন, আন্দোলন তখনই করবেন জলি যখন আমরা কথা শুনবো না। আর এখানে আমরা আপনারা ভুলে যেতে হবে, আপনারা আমাদের বন্ধু হবেন, আমরা একসাথে কথা বলবো। আমি একটা কথা বলি জলি, অনেক সময় না আমরা কথা বলতে বলতে না এমন অবস্থায় চলে যাই যে কখনোই আর ঠিক কথাটা বলা হয় না। যে দুনিয়ায় ট্রাম্পের মতো লোক প্রেসিডেন্ট হয়, আর সারা দুনিয়াব্যাপী রাইটিস্টরা আসছে ক্ষমতায়, আর ইচ্ছা মতো সাদা কালোকে পেটাচ্ছে, আর ধর্মের এত বৈষম্য আছে, যেখানে এত গন্ডগোল চলছে, সেখানে কিন্তু আইডিয়ালিজমটা হারিয়ে গেছে। আমরা ঠিক কথাটা বলা আবার শুরু করি। কতটা আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা পরের কথা, কিন্তু ভালো কথাটা আগে বলতে হবে, ন্যায় কথাটা বলতে হবে, স্বচ্ছ হতে হবে। এই জায়গাটা থেকে আমাদের যাত্রাটা শুরু হোক। আর না হলে রিনার মতো এরকম 30 লক্ষ শ্রমিক আছে যাদের অনেক মজার মজার গল্প আছে, জীবনের অনেক সাফল্যের গল্প আছে, সেগুলোকে আমরা কিন্তু কখনো একসাথে তুলে ধরতে পারবো না। আর এখানে যদি জলির সাথে না থাকেন, রনির সাথে না থাকেন, আরও 10 জন ওদের মতো সাথে না থাকেন, তাহলে কিন্তু আমরা যদি এক পেশে কথা বলি তাহলেও মানুষ বিশ্বাস করবে না। আমাদের গ্রহণযোগ্যতার কারণেও কিন্তু আমাদের লাগবে রনিকে, আমাদের লাগবে জলিকে এবং সবাইকে। কাজে এই জায়গায় আমরা ওই যে রিপ্রেশনের কথা বলছিলেন, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। কিন্তু
মালিক পক্ষও যেন এই পর্যায়ে ধাক্কা দিয়ে আপনারা এনেন না, যেখানে আমরা হাত পা ছেড়ে বলবো ভাই পুলিশ ডাকা ছাড়া আমার তো আর উপায় নাই, আমি নিরুপায়, আমি কি করব। আমারও তো মানে আমাকে ওই জায়গাটা করে দেন যেখানে আপনারা বলবেন যে না আপা 10টা ভুল করেছেন, আপনি একটা খারাপ মালিক, কিন্তু আমাদের কথা শুনতে হবে। শ্রমিককে উস্কে দেওয়ার আগে, উস্কে বাদ দেন, শ্রমিকের সাথে বৈঠকে বসার আগে সবচেয়ে থেকে আমাদের সাথে বসবেন, বসে আমাদের ভুল ধরিয়ে দেন। আমরা নিশ্চয়ই ভুল করি, কিন্তু একই সাথে আমরা সব পক্ষই ভুল করি। এতগুলো ভুলের যদি আমরা পাল্টাপাল্টি হিসাব করতে থাকি তাহলে কিন্তু মুন্নিয়ার সামনে আগানো হবে না। আমাদের ডিফেন্সিভ না হয়ে বলতে হবে যে ভাই আমি ভুল করি, আমি অন্যায় করি, ভাই তুমি আমাকে ঠিক করে দাও। আর নাহলে কিন্তু এত কোটি কোটি টাকা খরচ করে এত গ্রিন ফ্যাক্টরি হয়েছে আর এত কমপ্লায়েন্ট ফ্যাক্টরি হয়েছে, এই সুন্দর গল্প কিন্তু কখনো আমরা বিদেশের কাছে তুলে ধরতে পারবো না। কারণ চট করে একটা ফোন করে বাইরে খবর দেওয়া খুব সহজ যে এই ফ্যাক্টরি খুব খারাপ, অথবা বাংলাদেশের শ্রমিকের অবস্থা খুব খারাপ, এবং চট করে একটা ওয়াল স্ট্রিট জার্নালে একটা হেডলাইন করা খুব সহজ। এবং আরো একটা জিনিস যে শ্রমিক আন্দোলন বা ট্রেড ইউনিয়নটা করা যাচ্ছে না বাংলাদেশের কোনো গার্মেন্টস সেক্টরে, এবং ঘুরে ফিরে কিন্তু আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আমেরিকা আমাদের উপরে এই সেক্টরে যেই চাপটা রেখেছে শুধুমাত্র ট্রেড ইউনিয়ন করতে পারছে না ঠিকভাবে, যেটা কয়টা আছে। আমার মনে আছে যে হিলারি ক্লিনটন যখন বাংলাদেশে এসেছেন তখন একটি মাত্র নেতার নাম বলেছেন, যেটা আমরা গণমাধ্যমের অনেকে আমরা জানি না, আমিনুল ইসলামকে, কিন্তু উনি এসে বক্তৃতা দিচ্ছেন আগের থেকে। জি, শফিক ভাই যোগ করবেন মনে হয়। রুবানা আপা, আমি আপনি বোধহয় আমার কথা বুঝতে ভুল করেছেন, অথবা আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। যে ভালো কারখানায় যে ভাঙচুর হয়েছে, সেই কারখানার ভাঙচুর যে ওই কারখানার শ্রমিক করেছে, এটি যে আমরা বের করেছি বা আমরা আমাদের ফাইন্ডিংস, এটি কিন্তু আমরা বলিনি, এটি আপনাদের মালিক পক্ষের বক্তব্য। আমি স্পেসিফিক করে গতকাল রাতে 2-3 জন মালিকের সঙ্গে আমি কথা বলেছি, এবং সর্বশেষ সচিবালয় থেকে আমি যখন বেরোই তখন বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। ওনার কারখানাও ভাঙচুর হয়েছে। আমি জিজ্ঞেস করেছি, স্যার আপনার কারখানা ভাঙছে কেন? আপনি কি স্যার বেতন বকেয়া আছে? আপনি কি বেতন বকেয়া রেখেছেন? বলছেন না, আমার তো বেতন বকেয়া নেই। ওই যে আমি যে বাণিজ্য মন্ত্রী, আমার কারখানা ভাঙলে এটা জানাজানি হবে, সেম কথাটি বলেছেন আরও 2-3 জন মালিক, যে এই কারখানাগুলো ভাঙাই হয় উদ্দেশ্য করে, যে এই কারখানাগুলো ভাঙলে আলোড়ন তৈরি হবে, আলোচনা হবে এবং টনক নড়বে। মূল কথা প্রচার পাওয়ার জন্যে এই গ্রিন ফ্যাক্টরি এবং মানে শতভাগ কমপ্লায়েন্স কারখানাগুলো ভাঙচুর করা হয়। যখন বাইরের কারখানা থেকে এসে যখন আমার কারখানায় একটা আয়না ভাঙে, ঝননাদ করে যখন শব্দ হয়, তখন ওই ফ্লোরে কোনো শ্রমিক কাজ করতে পারে না, ফলে বেরিয়ে আসে, ফলে যা হওয়ার তাই হয়। এটি হচ্ছে বিষয় এক। আর নাম্বার 2 হচ্ছে যে মালিকরা, আপনাদের যে অবদান, এটি তো কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। আপনাদের যে আল্লাহ যে সহায় সম্পদ দিয়েছে, তা যদি আপনারা এটা বসে বসে ভেঙেও খান, আপনার 10 পুরুষ খেয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে টাকাটি আপনারা বিনিয়োগ করছেন বলেই 40 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এই তৈরি পোশাক খাত। এটি আজকে বাংলাদেশের রপ্তানির প্রধান খাত, দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছে এই খাত। আমরা তো একজন নাগরিক হিসেবে এগুলো অস্বীকার করব না, কিন্তু শ্রমিকের উপর যে আস্থা, সেটিতে বোধহয় কিছুটা ঘাটতি আছে। যদি ঘাটতি থেকে না থাকে, আপনি ট্রেড ইউনিয়ন করার দরকার নেই। আপনি ওদের কল্যাণ অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন করেন না, যে শ্রমিকরা কি বলতে চায়, যা আপনার কাছ পর্যন্ত আসতে পারে না। আপনার কারখানায় 2000 শ্রমিক, আপনার ফ্লোর পর্যন্ত আসবে, আপনার সিকিউরিটি গার্ডের লাঠির দাবারে ও 3 তলা থেকে নিচতলায় নেমে যাবে, কিন্তু ওই ফ্লোরে একটি ফ্লোরে অথবা 2টি ফ্লোরে একজন মাত্র বা একজন লেবার থাকবে, যে আপনার কারখানার শ্রমিক, অথচ সে আপনার রুমে আসার মানে সুযোগটুকু রাখে। জানার চেষ্টা করেন, এইটুকু সুযোগ দেন, দেখবেন প্রেক্ষাপট বদলে যাবে। এটি আমার বিশ্বাস। এই আস্থার জায়গা আমার সহমত। আমার মনে হয় নাসির ভাই একটু এখানে যোগ করার আছে। অনেকগুলো বিষয় আসছে ঘুরে ফিরে, কিন্তু আপনারা যারা এই সংগঠনটি করছেন তাদের দায় ঘুরে ফিরে একটা জায়গায় গিয়ে পড়ছে, যে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিজেপি। আসলে তাদের মনিটরিংয়ের ব্যবস্থাটা কি? কয়দিন পর চারিদিকে অনেকগুলো ফ্যাক্টর তো থাকবেই, কিন্তু অ্যাসোসিয়েশন কেন হয়? এইটা পুরো ট্রেডের। এই জায়গায় আমরা ডিফার করি। লাস্ট 3 ইয়ার্স আপনার বিচ্ছিন্ন 2-একটা ঘটনা ছাড়া শ্রমিক এই ধরনের রাস্তায় নামছে, এই ঘটনা খুব কম আছে।
এবং এটা যেটা হয়েছে এই যে ন্যূনতম মজুরি নিয়ে আমরা মনে করি এটা দুর্ভাগ্যজনক, এটা হওয়ার কথা ছিল না। আমরা প্রোঅ্যাক্টিভলি প্রথম থেকেই বলে আসছি যদি কোনো জায়গায় সমস্যা হয় আমরা অ্যাড্রেস করব। ফ্যাক্টরি লেভেলে বিজিএমইতে বসে আমরা সবসময় বলছি। যে কথাটা শফিক ভাই বললেন আসলে ইজি টু সে বাট হার্ড টু ডু। অনেক কিছু বাইর থেকে বলা যায়, গ্রন্থগত বিদ্যার পরে হস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। গার্মেন্টস নিয়ে অনেকে কমেন্টস করে, অনেক কিছু বলে, না বুঝে বলে ফেলে, কিন্তু প্র্যাকটিক্যাল বলে সবকিছু নিয়ে বলে না। গার্মেন্টস কেন? আমরা অনেক বড় বোদ্ধা, আমরা বলে ফেলি, কোনটা নিয়ে আমরা বলেন বড় আপনি? ডাক্তারও হয়ে যাই, আমরা প্রেসক্রিপশন দিয়ে দিই, মেডিসিন সম্বন্ধে বলি। যে দেখেন মালিক শ্রমিকের সম্পর্ক যদি না থাকে, এই $12,000 ইন্ডাস্ট্রি আজকে প্রায় $31 বিলিয়ন এক্সপোর্ট হলো কেমনে? ওই শ্রমিকদের অবদান এখানে রয়েছে, মালিকের অবদান রয়েছে, এবং সরকারের নীতি সহায়তা প্রণোদনা বলেন, আমরা অনেকেই বলে মিডিয়াতে যে প্রচুর আমাদেরকে দিয়ে দিছে, যাই বলেন সব কিছু মিলিয়ে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা 83% আজকে আমাদের ফরেন কারেন্সি আর্নিং করছে, আর সবগুলো সেক্টর মিলিয়ে করছে প্রায় $6 বিলিয়ন। আমরা চাই যে আমাদের ওয়ার্ল্ড মার্কেটের শেয়ার হলো 6.5%, যেখানে ফার্স্ট লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি চায়না প্রায় 34%-এর উপরে তারা রপ্তানি করে। আমাদের একটা বড় সুযোগ রয়েছে এই জায়গাটায় ফার্দার গ্রো করার। আমাদের আগের প্রেসিডেন্ট একটা 2021 সালে $50 বিলিয়ন রপ্তানির একটা ঘোষণা দিয়ে রাখছিলেন অ্যাপল সামিটে। ওইটা যদি আমাদের সব কিছু ঠিক থাকলে আমরা কাছাকাছি পৌঁছেও যেতাম। আমাদের কথা হলো শ্রমিকদের কল্যাণে। যদি আমার শ্রমিক ভালো থাকে, আমার শ্রমিক যদি ভালো প্রোডাকশন করে, কে লাভবান হবে? জুলি তালুকদার লাভবান হবে না তো, আমি আর উনিই লাভবান হবে। তো নিজের ইয়েটা তো উন্নতি তো সবাই বোঝে, যে কেউ বোঝে। আমরা 0.03% আমরা টোটাল এক্সপোর্ট থেকে আমরা সেন্ট্রাল ফান্ডে জমা হচ্ছে, সেখান থেকে আপনার শ্রমিকের কল্যাণে, চিকিৎসার জন্য, তাদের সন্তানদের, আমার মনে হয় রনি ওই কমিটিতে আছে মনে হয়, ব্যয় করা হচ্ছে সেই টাকাটা। যত বেশি আমরা শ্রমিকদের কল্যাণে ওয়েলবিংয়ে কাজ করব, তত বেশি এই সেক্টরটা সমৃদ্ধ হয়। কিন্তু বিষয় হচ্ছে আপনার আনফেয়ার লেবার প্র্যাকটিস। আপনার সবাই বলা হচ্ছে যে আমরা তো ওইটাই শেখাচ্ছি, শ্রমিকের রাইট শেখাচ্ছি, রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটা তো আমরা শেখাচ্ছি না। আমার শিল্প থেকে উঠে আসছে যে শ্রমিক, যেই সে কিন্তু ওই দরদ থাকবে তার এই ফ্যাক্টরির প্রতি, সেই কোনো সময় আগুন জ্বালাবার সময় সে চিন্তা করবে। কিন্তু বাইর থেকে গিয়ে যারা শ্রমিক, সোকল শ্রমিক লিডার আমি বলবো, বা এনজিও যারা গিয়ে এই শ্রমিক নেতৃত্ব দিবে, তারা কিন্তু ওই দরদটা তাদের ফ্যাক্টরির প্রতি থাকবে না। সেই জায়গায় আমি একটা পরিসংখ্যান আমি নিয়ে আসছি, 748টা ফ্যাক্টরিতে আপনার ট্রেড ইউনিয়ন আছে এখন গার্মেন্টসে, এর মধ্যে থেকে প্রায় 300-এর উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আনফেয়ার লেবার প্র্যাকটিস, অ্যাকর্ড অ্যালায়েন্সের শেয়ার বিল্ডিং মানে মিলে 748-টির মধ্যে 300ই বন্ধ হয়ে গেছে। আপনি এটাকে কি মনে করছেন যে ফেয়ার ট্রেড, আমি যেটা বলছি আনফেয়ার লেবার প্র্যাকটিস যেটা বলছি, সেটার কারণে আমি যদি সারাক্ষণ তাদেরকে তোমার অধিকার এইটা 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 সারাক্ষণ বলি, কিন্তু তার দায়িত্ব যেটা আছে, তাকে যে কাজ করতে হবে, তাদের চার্টার অফ ডিমান্ড আছে, শ্রম আইন আছে, নীতি নৈতিকতা আছে, সেই জিনিসগুলো যদি আমি তাকে না শিখাই, তখন তো সে তার একটা ধারায় সে আমার এখানে একটা প্রশ্ন, যে এই যে 300টি বন্ধ হলো, এটা নিয়ে কি আসলে বিজিএমই কি কোনো অ্যাকশনে যেতে পারে? যদি আপনার ইনভেস্টিগেশনটা ঠিক মানে ধরে নেই যে শুধুমাত্র আনফেয়ার লেবার অ্যাক্টিভিজম বা তারা যে শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন ইত্যাদি, এবং সেটাও ঠিকঠাকভাবে করা হয়নি বলে 300 বন্ধ হয়েছে, আপনারা কি কোনো ব্যবস্থা নিতে পারেন? না, আমরা তো কারো বিজিএমই হলো নন প্রফিট আমি বলছি অর্গানাইজেশন। ব্যবস্থার বলতে যে আমরা প্রথমে আপনাদের এই সুনির্দিষ্ট অভিযোগগুলো সরকারের কাছে প্লেস করতে হ্যাঁ, পারেন আমরা তো কিনা, এটা মানে করেছেন কিনা? প্রতিনিয়ত সরকারের সাথে থেকে সরকারকে সুপারিশ করে সরকারকে আমরা বলে চেষ্টা করে যাচ্ছি, হয়তো কোনোটা হচ্ছে কোনোটা হচ্ছে না। শ্রমিকদের সরকার অনেক ক্ষেত্রে মনে করেন আমাদের কথা শুনছে, বা অনেক ক্ষেত্রে হয়তো সেটা আমলে নিচ্ছে না, কিন্তু আমরা চেষ্টাটা করে যাচ্ছি। হয়তো সবার অ্যাপ্রোচ একরকম হয় না, এক একজন এক একভাবে সেটাকে বিশ্লেষণ করতে পারে। আমার কথা হলো এই ইন্ডাস্ট্রিটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশের টোটাল ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। জিডিপিতে প্রায় 13%-এর উপরে এই শিল্পের অবদান রয়েছে। আপনার নারীর ক্ষমতায়ন, দারিদ্রতা বিমোচন, প্রতিটা জায়গায় বাংলাদেশ যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সেখানে এই ইন্ডাস্ট্রিটা অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে করবে। আমার একটাই কথা,
মালিক শ্রমিক প্রবলেম থাকবে, কিন্তু আমরা বসে যদি সেটা সমাধান করি, আমরা যদি প্রোঅ্যাক্টিভলি কাজ করি, তাহলে অনেক সমস্যাকে আমরা সমাধান করতে যখনই পারি। সমস্যা হয়, যখনই রাস্তায় নামে, তখনই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি, মালিক শ্রমিক। আসলে এটা তো প্রতিদিনের ইন্টারাকশনের বিষয়। প্রতিদিন আমি একটু বলি, আমাকে একটু সম্পর্কটা রিনিউ করতে হয়, সম্পর্কে তো পানি ঢালতে হয়। আমরা নাইলে আপনি প্রতিনিয়ত কাজ করছি, ভালো ব্যবসা করবেন কেমনে, আমরা তাই না? প্রতিনিয়ত মালিক শ্রমিক, বিশেষ করে বিজেএমির সাথে একটা বন্ডেজ আছে সব সময়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এমন একটা ঘটনা উনি জলি তালুকদার উত্থাপন করেছেন, বিজেএমি হামলা। জি, আমার একটা ওএসএস এখনো কিন্তু সে হাঁটতে পারে না, তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আপনার আসিয়ান গার্মেন্টসের সমস্যা হয়েছে, সেটা নিয়ে আসছে বিজিএমিতে, এমনভাবে মারধর করা হয়েছে। আপনার এই ছেলেটা মৃত্যু পথযাত্রী ছিল, সেখান থেকে নজরুল তার নাম, আরও 2-3 জন সিরিয়াসলি উইন্ডেড হয়েছে। এটা তো কোনোদিন কাম্য হতে পারে না, এটা তো একটা লেবার প্র্যাকটিস হতে পারে না। আপনি আন্দোলন করবে, চার্টার অফ ডিমান্ড থাকবে সেখানে। অনেক ক্ষেত্রে আমরা বিজেএমিতে এনে আসলেও আমরা বসে কথা বলি, আরবিট্রেশনের মাধ্যমে আমরা সমস্যাটার সমাধান করি, যাতে এই আমাদের সেক্টরটা কোনোভাবে অশান্ত না হয়। সেই জায়গাটায় যদি আপনি বিজেএমিকে আঘাত করেন, ভাঙচুর করেন, বিজেএমি স্টাফদেরকে যদি মারার হুমকি দেন এবং মৃত্যু পথযাত্রী বানিয়ে ফেলেন, সেটা তো কোনোভাবে কাম্য হতে পারে না। আমি একটু জলি তালুকদার অপেক্ষাই করছেন, স্পেসিফিক অনেক অভিযোগ আছে, সেটার বিরুদ্ধে কথা বলবো। আচ্ছা, প্রথমত হচ্ছে এটা একেবারেই একটা মানে নাসির ভাই এত সুন্দর করে বলতেছেন, সব ঘটনাবলী মনে হচ্ছে খুবই সুন্দর। আসলে ঘটনাটা সেরকম না। বিজিএমিতে যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটার জন্য দায় দায়িত্ব হচ্ছে ওইখানকার স্টাফ এবং ওনাদেরই। আসলে ওনারাই হামলাটা শুরু করেন, শ্রমিকরা সেফ হইতে গিয়ে পিছন দেয়া। আপনি তো এটা একটা কেউ বিশ্বাস করবে না যে বিজিএমির মতো একটা জায়গা, যারা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শক্তিশালী এবং সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকাটা তাদের মানে সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখছেন, সেই জায়গায় শ্রমিকরা গিয়ে এই ঘটনা ঘটাইতে পারে। এবং 40 ভিডিও ফুটেজে আমি ছিলাম না, কারণ ওই দিন হচ্ছে আমি নিজে হচ্ছে নেত্রকোনায় হচ্ছে আমাদের যখন মারা গেছেন আমি ওইখানে ছিলাম। আমি ছিলাম না, কিন্তু আমি 9 দিন জেল কেটেছি। সেরকম অসত্য তথ্য অনেক দেওয়া যাবে। ফলে হচ্ছে বিজিএমির যে ঘটনাটা, ওনারা হামলা করে আবার ওনারাই আমাদের উপরে দায় চাপাচ্ছেন, এটা খুবই উত্তর বোধহয় প্রয়োজন না যে ভিডিও ফুটেজে কিন্তু ধরা পড়েছে। ভিডিও ফুটেজ আমি চ্যালেঞ্জ করেছি, আমি ছিলাম কিনা আমি চ্যালেঞ্জ করেছি। আপনি ছিলেন না হয়তো বা, কিন্তু আমাদের যাদেরকে জেল খাটানো হয়েছে, যাকে মারা হয়েছে, আমরা সুনির্দিষ্ট যাকে মেরেছে, আমরা তো পত্রপত্রিকায় দেখেছেন খালিদ মনসুর সহ কতজন হচ্ছে হামলা করতে গিয়েছে, 2-4টা পত্রিকা সেটা ছাপিয়েছে। তারপরেও সেগুলো দেখবেন। আমরা ভিডিও করতে পারি না, কিন্তু ফুটেজগুলো দেখলে তো কিছু পত্রিকার এখনও সেটা প্রমাণ হয়ে যাবে। সেটা হচ্ছে বিষয়। হামলাটাও আমাদের 40 জন শ্রমিক তখন আহত হয়েছিল এবং মারাত্মকভাবে আহত হয়েছিল, সেইগুলো তো আসলে বাইরে আসে না। এখন আমি একটু বলতে চাই আনফেয়ার লেবার প্র্যাকটিসের বিষয়টা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের 6টা ইউনিয়ন নেই, বেসিক ইউনিয়ন নেই হচ্ছে মানে কারখানায়, এবং যেখানে আমরা করতে যাচ্ছি সেখানে হচ্ছে আমাদের শ্রমিকদের উপরে ব্যাপক রিপ্রেশন শুরু হয়েছে। তাহলে এই 700-800 ইউনিয়ন আপনারা কাদেরকে দিলেন? এবং এটা তো সরকারের বিষয়, আমি সরকারকে আমরা দিব না, সরকারকেই বলতেছি, আপনাকে আমি বলছি না। 700-800 ইউনিয়ন আপনারা কাকে দিলেন? তারা কি ধরনের প্র্যাকটিস করেছে? আমরা তো প্র্যাকটিস করতে গিয়ে দেখছি যে সবসময় পকেট ইউনিয়ন দেওয়া হচ্ছে, হলুদ মানে ইয়েলো ট্রেড ইউনিয়নগুলোকে প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে, ট্রেড ইউনিয়নগুলোকে পলিটিসাইজ করা হচ্ছে, যে কারণে হচ্ছে ট্রেড ইউনিয়নগুলো তার মানে স্বাধীনভাবে যে করা সেইটা প্র্যাকটিস সেটা তারা পারছে না। আপনি দেখেন, আমি তো চ্যালেঞ্জ করলাম 300 কারখানা সম্পর্কে আমি চ্যালেঞ্জ করলাম, নেন না আপনারা অ্যাকশন। এখানে কাদেরকে দিচ্ছেন সেটা খুঁজে বের করেন এবং এটা স্পেসিফিক পার্টিকুলার উদাহরণ দিয়ে দেন। আমি বলছি যে আপনাদেরও তো কানে এসছে, যেটা নাসির ভাই দাবি করলেন যে বিজিএমই এর মাধ্যমে এটা সর্বোচ্চ পর্যায়ে এটা আলোচনা। পার্টিকুলার কারা করছেন নাম বের করেন এবং কেন বন্ধ হয়েছে, এটা যদি আপনি তথ্য প্রমাণ দিতে পারেন তাহলে এটা খুব ভালো হয়, দেশের জন্য উপকার হয়। ট্রেড ইউনিয়ন সম্পর্কে মানুষের যে ধারণাটা চেঞ্জ হয় আর কি। আর ট্রেড ইউনিয়নকে তো করাপ্টেড করা হয় নানানভাবে। ট্রেড ইউনিয়ন নেতাদেরকে মানে ইয়েলো ট্রেড ইউনিয়ন যারা করে, পকেট ট্রেড ইউনিয়ন করা হয়, তাদেরকে পারচেজ করা হয় এবং পারচেজ হয়ও কিছু নেই। কিন্তু যারা সত্যিকার অর্থে ট্রেড ইউনিয়নটা করেন, বিপ্লবী দ্বারা করেন, শ্রমিক স্বার্থের পক্ষে করেন, তাদেরকে কোনোদিনও কিন্তু এরকম ট্রেড ইউনিয়নটাকেও পলিটিক্সের সাথে ইনভলভ। এবং লোটেরা বোর্জোয়া যে ক্লাসটা রাজনীতিতে আছেন, তারাই কিন্তু ট্রেড ইউনিয়নের একটা বিরাট অংশকে সেখানে মেনটেন করেন। এবং এই জন্যই আমি 300কে চ্যালেঞ্জ করলাম।
300 নাসির ভাই আমি চ্যালেঞ্জ করলাম 300 আপনি ফাইন্ড আউট করেন এবং Find কাদেরকে out করাই আছে। সেই ট্রেড ইউনিয়নগুলো করাই আছে। রেজিস্ট্রেশন কাদেরকে দিবেন সেটা আপনারা ফাইন্ড আউট করেন। আমি আরেকটু বলতে চাই, আমি একটু মজুরির পয়েন্টে বলতে চাই কাইন্ডলি, জি, জি, সেটা আমাকে খুব প্রথমেই আপনি শিগগিরই, জিজ্ঞেস জি। করেছিলেন আর কি। আমি একটা গ্রেড আপনাকে বলি, 5% ইনক্রিমেন্টের কথা আপনারা বলেছেন। এখানে হচ্ছে 3,800 টাকা হচ্ছে বেসিক 13 সালে পেত, হ্যাঁ। তারপরে সেটা ইনক্রিমেন্টের পরে আমি 4 গ্রেডের কথা বলছি, ইনক্রিমেন্টের পরে হচ্ছে 4,850 টাকা হয় ইনক্রিমেন্ট পে। তো একটা শ্রমিক ইনক্রিমেন্ট পে যে টাকাটা পাইলো আর কি, ইনক্রিমেন্ট পাওয়ার পরে 5 বছরের ইনক্রিমেন্ট পাওয়ার পরে যে টাকাটা পাইলো, সে যখন গিয়ে বললো যে তোমার মজুরি বৃদ্ধি হয়েছে, তখন গিয়ে দেখে যে সেই ইনক্রিমেন্ট সহ যে টাকাটা পাচ্ছে আর তার মজুরি বৃদ্ধি আসলে তেমন কিছুই হয়নি। আপনি ইন্টারেস্টিং দেখেন, এই গ্রেডগুলো দেখলে বুঝবেন। 4 নম্বর গ্রেডে দেখেন, তারপর যখন গ্যাজেট হয়, গ্যাজেটে বলা হয় ইনক্রিমেন্টের পরে হয় 4,850, গ্যাজেটে বলা হয় 4,930। তারপরে যে আন্দোলন হলো, পার্থক্যটা দেখবেন, টাকার পার্থক্যটা দেখবেন। আন্দোলন হওয়ার পরে, এটা আমি বেসিকে বলতেছি, আন্দোলন হওয়ার পরে দেখেন 7 দিন ধরে আন্দোলন করলো শ্রমিকরা আন্দোলন করলো, একজন শ্রমিককে সরাসরি গুলি করে হত্যা করা হলো। এবং একটা চমৎকার উদাহরণ আপনারা সবাই দেখেছেন যে একজন ম্যাজিস্ট্রেটকে মানে বিজিবির মানে মেজর যখন করেন, মারধর করতেন, ম্যাজিস্ট্রেট যখন তাকে চ্যালেঞ্জ করে তো আপনি কার অর্ডারে গুলি করতে যাচ্ছেন শ্রমিককে, তখন তাকে মারধর করে। এইটাও আসছে আর কি, ম্যাজিস্ট্রেট মানে বেসরকারি যারা আছেন এই জায়গাগুলোতে, বেসামরিক যারা আছেন তারাও কিন্তু নিরাপদ না, ওই ম্যাজিস্ট্রেটকে চ্যালেঞ্জ করা হয়েছিল। এবং দেখেন হত্যার পরে, এতদিন আন্দোলনের পরে এত রিপ্রেশন, এত গ্রেপ্তার তো শত শত শ্রমিক হয়েছে। তারপরে বৃদ্ধিটা কি হয়েছে? বৃদ্ধিটা হচ্ছে স্রেফ হচ্ছে দেখেন 7 নম্বর গ্রেডে, না 7 নম্বর গ্রেডে তো কোনো ঝামেলা নাই, 6 নম্বর গ্রেডে 15 টাকা সব মিলে, 5 নম্বর গ্রেডে 20 টাকা, 4 নম্বর গ্রেডে এই যে রং ইনফরমেশনটা দিচ্ছেন, 15 টাকা কোথায় বৃদ্ধি হয়েছে? 260 টাকা বৃদ্ধি হয়েছে বেসিকে টোটালের উপরে। আপনাকে 7 নম্বর 6 নম্বরে বিভ্রান্ত করবেন না প্লিজ। এটা হচ্ছে এই যে 260 টাকা আমি আন্দোলনের পরে বলতেছি, আন্দোলনের পরের জায়গাটুকু আপনি টোটালটা বলবেন, ওই জায়গাটুকু বলবেন কেন? আন্দোলনের আপনি পরে পার্শিয়ালি আপনি এমন জায়গায় এই নাসির ভাই, তথ্য আমি আন্দোলনের তাহলে পরে তাহলে বলছি। বোধহয় পরিষ্কার করে দাও, আন্দোলনের আগে এটা ছিল, তো আন্দোলনের পরে এখন এই দাবির মুখে এখন 260 টাকা 260 টাকা বেশি বাড়ানো শুধু হয়েছে, 4 নম্বর সেটুকু গ্রেডটা পরিষ্কার বলছি। কর। জি, আন্দোলনে হচ্ছে 7 দিনের আন্দোলনের পরে হচ্ছে 15 টাকা বাড়ছে। বাদ দেন শ্রমিকদের এই টাকা পয়সা বাদ দেন, হিসাব করি মজুরি ইলেকশনের আগে আপনারা একটা প্রণোদনা পাইলেন, যে উৎসকরটা দিতে হয়, সেই উৎসকরটা কমায়া আপনাদেরকে কমানো হলো 2 মাস আগে। ইলেকশনের একটা কথা খুব ভালো বলেছেন যে শপথ নেওয়ার আগে শ্রমিকরা রাস্তায় নেমে গেল, এবং ইলেকশনের টাইমটা এই জায়গাটা, এটা রেসপন্সিবিলিটি আপনাদের নিতে হবে, মালিকদের নিতে হবে। কেন নিতে হবে? ইলেকশনের পরে শপথ নেওয়ার আগে আপনাদের আবার একটা উৎসকর আপনারা স্যাক্রিফাইস পাইলেন, বিরাট প্রণোদনা স্যাক্রিফাইস পাইলেন, কিন্তু শ্রমিকদের প্রবলেমটা কোথায় আপনারা সলভ করলেন? এই জায়গাগুলো তো একটু ভাবা আমি দরকার। একটু এই একদম সরাসরি এটা একটু এই প্রশ্নটার উত্তর চাই মোহাম্মদ নাসির, যে আপনারা প্রণোদনা পাচ্ছেন কিন্তু শ্রমিকদের স্বার্থটা কোথায় কখন ভাবছেন? মানে যদি এই একেবারেই ইলেকশনের আগের প্রণোদনা পাওয়া না, যায়। ইলেকশনের আগের প্রণোদনা আপনার ন্যূনতম মজুরি আপনাকে আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলোর সাথে আমরা কোথায় আছি সেই জায়গাটা একটু আপনাকে নজর দিতে হবে। আচ্ছা, শ্রীলঙ্কার ন্যূনতম মজুরি হলো $66, মায়ানমারের ন্যূনতম মজুরি হলো $42, ইথিওপিয়ার ন্যূনতম মজুরি হলো $35, ভারতের ন্যূনতম মজুরি হলো আপনার $79। আমাদের ডলারের সাথে টাকার রেট, আমাদের ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, আমাদের প্রতিনিয়ত শ্রমিকের মজুরি বাড়ছে, আমার ইলেকট্রিক বিল বাড়ছে। আমি প্লিজ আমাকে একটু শেষ করতে যদি না দেন তাহলে হবে না। আপনি প্রশ্ন করবেন, আমি টু দ্য পয়েন্ট কথাটা বলতে হবে আমাকে। একটু লম্বা করলে তো একটু আমরা লম্বা। হারিয়ে যাই। আপনি যখন আমার পাশে যখন বলবেন তখন সময় দিবেন, আমারে দিবেন না তাহলে তো হলো না। আমি ওয়ান সাইডেড হয়ে গেল। আপনি তো এক লাইনেও এটার উত্তর দিতে পারেন যে এরকম আমি এক লাইনে দিব না। এরকম একটি পারসেপশনই তৈরি হয়েছে, ইলেকশনের আগে আপনারা শ্রমিকদের দেখিয়ে একটা প্রণোদনা পেয়েছেন, সেইটার ইমপ্লিমেশনটা আসলে শ্রমিকদের উপর কোথায়? এটার আমরা আপনার শ্রমিকদের দেখিয়ে পাইছি, এটা তো সত্য না। আচ্ছা, বাংলাদেশের প্রায়োরিটি সেক্টর হলো আরএমজি। এইটাকে সরকার যে কোনো সময় পরিবারে যে বেশি ইনকাম করে মাও তাকে বেশি প্রায়োরিটি দেয়, এটা হলো বাস্তবতা। সেই ইনকামের আগে এই প্রণোদনাটি দেয়াই হয়েছে
এই জন্যে যে 1 ডিসেম্বর থেকে আপনাকে নতুন স্কেলে বেতন দিতে হয়তোবা হবে, সেই হয়তোবা মেকআপ করার জন্য। হয়তোবা এই যে হয়তোবা ঘাটতি দিয়েছে, makeup হবে না, হবে না, ভাই। এটা দেওয়ার পরেও হবে না, খুদ খেয়ে এরপরও নষ্ট, বহু বিশ্বাস ফ্যাক্টরি করেন। বন্ধ হয়ে যাবে। আপনি দেখবেন, আপনি রিপোর্ট করবেন, এই ন্যূনতম মজুরি আপনার বাস্তবায়ন করতে গিয়ে অনেকগুলো ফ্যাক্টরি উইদিন দিস ইয়ার 2019 আমি এখানে বলে যাচ্ছি বন্ধ হয়ে যাবে। কারণ হলো প্রতিনিয়ত বায়াররা প্রাইস কমাচ্ছে, আমার সব কিছুর দাম বাড়ছে। এই যে আমি এখানে চা কফি খাচ্ছি সেটারও দাম বাড়ছে, কিন্তু আমার সিএম কমতেছে, কন্টিনিউয়াসলি সিএম কমতেছে। সেই জায়গাটায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, সেখানে যদি জলি আর আমি একসঙ্গে কথা বলতে না পারি, আমরা যদি সবাই না পারি, বায়াররা সেই জায়গাটায় যদি আমার কথা আমি বলবো আর আমার কথা যদি আরেকজন বলে, সেটার ইমপ্লিমেন্টেশন অনেক বেশি হবে। যে প্রশ্নটা আপনি করছেন যে আমাদের যে শ্রমিকদেরকে দেখিয়ে যে আমাদের প্রণোদনা, সব জায়গায় একই প্রশ্ন করা হয়। যেখানে ইদানিং আমি অনেক বেশি টক শোতে যাচ্ছি, প্রতিটা জায়গায় কিন্তু এই বলতেছে অনেক বেশি প্রণোদনা। 0.25 এই যে 0.25 অ্যাডসোর্সের ট্যাক্স, এটাকে যদি আপনি টোটালি যান, যে লোকটা এক্সপোর্টে করলো না, প্রফিটে করলো না, সে কিন্তু ওইখানে সোর্স ট্যাক্সটা দিয়ে দিচ্ছে। আপনার নর্মালি নিয়ম হলো যে প্রফিট করবে সে ট্যাক্সটা দিবে। আমরা দিচ্ছি কোথায়? অ্যাডসোর্সে। আমি কিছুই করি না, আমি এক্সপোর্ট করার সাথে সাথে দিয়ে যাচ্ছি, সেখানে এই পার্সেন্টেজটা কত যায়। তারপরে আমরা অলওয়েজ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, কারণ এই শিল্পটা যেহেতু এগিয়ে যাচ্ছে, সাপোর্টিভলি দিক নির্দেশনা দিয়ে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনে করি সবচেয়ে বড় শ্রমিক নেতা তো মাননীয় প্রধানমন্ত্রী। উনি 2010 থেকে এই পর্যন্ত 381% শ্রমিকের মজুরি বাড়িয়েছেন। আমাদের স্ট্রেন্থ ছিল 7,500 টাকা পর্যন্ত আমরা এই ন্যূনতম মজুরিতে থাকবো, সেখানে উনি বলেছেন না 8,000 করে দাও, কিন্তু আমরা সেটা মেনে নিয়েছি। আমাদের কথা হলো আমরা যদি সবাই মিলে, আমাদের দোষ ত্রুটি আছে আমরা বলবো না, যেটা রুবন আপা বললেন যে আমাদের যেখানে সমস্যা আছে, আসুন না আমরা একসাথে বসে সেটা আলোচনা করে সমাধান তো করতে পারি। শুধু সারাক্ষণ যদি আপনি ওয়ান সাইডেডলি আমাদেরকে পোশাক শিল্পকে নেতৃবৃন্দকে শুধু যদি ডাইরেক্টলি কোশ্চেনের সম্মুখীন করেন, তাহলে কি সমস্যার সমাধান হবে না। একদম সময় নেই, আমরা একেবারে যদি শেষ মন্তব্য। আমরা যদি একসাথে কাজ করি, যে একসাথে কাজ করার একটা আকাঙ্ক্ষা সবার তরফ থেকে থাকলো। খুব অল্প সময় মোহাম্মদ নাসির কথা প্রসঙ্গে অনেক কথা বললেন, আমি জানি না রিনা কতখানি উপলব্ধি করতে পেরেছেন। একটা কথার একটা লাইন আরেকটু সহজ করে বলে দেই। উনি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় শ্রমিক নেতা, মানে আপনাদের পক্ষে আছে, এবং উনি এই গত 4-5 বছর বা এই 8 বছরের মধ্যে শ্রমিকদের বেতন, মানে গার্মেন্টসের যে এই সেক্টরের বেতন 381 ভাগ, মানে 381 টাকা না, কিন্তু আপনার যা বেতন সেটা 381% বাড়ানোর কথা উনি বলেছেন। আমাদের রিনারা কি জিনিসটা কি বোঝেন, মানে আপনাদের পর্যন্ত কি এটা পৌঁছায়, নাকি উনি যেটা বললেন যে উনি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সেটা মেনে নিয়েছি, ওনারা ওখান থেকে মেনে নিয়েছেন, আপনারা সেটার কোনো ফল পান নাই, কি হয়? পাই নাই। অনেক কমলাপুর ফ্যাক্টরি, ওলিও অনেক বড় ফ্যাক্টরি, 7তলা, ওই ফ্যাক্টরিও তো বেতন বাড়াইছে। অনেক ফ্যাক্টরিতে বাড়াইছে, অনেক ফ্যাক্টরিতে বাড়ায়নি বেতন, মালিকে শোনে নাই। আচ্ছা, সেটা যতই সরকারের লোকজন, প্রধানমন্ত্রী, সব শ্রমিক নেতারা সবাই মিলে যতই ঠিক করুক না কেন, আপনারা আবার সেই মালিকের উপরেই নির্ভর করে। এক লাইন যুক্ত করতে পারবেন? এক লাইন না, একটা 2 লাইন যুক্ত। জি, 2 লাইন খুব সহজ। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে গঠনমূলক দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন শিল্পের সহায়ক শক্তি হিসাবে দাঁড়াতে পারে। আমি যদি নেগেটিভ অ্যাপ্রোচ করি, আমি যদি ভুলভাল বুঝাই, তাহলে তো এইটা শ্রমিকরা বিপদগামী হবেই এবং সেখানে ট্রেড ইউনিয়নকে প্রশ্নবিদ্ধ করা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার বেতন বাড়িয়েছেন, কিন্তু কিছু কিছু ফ্যাক্টরিতে, যেটা নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে, তারা কিন্তু এই বেতনের ভার হয়তো তারা নিতে পারছে না, কিন্তু তাদের সাথে আলোচনা করে গতকালকেও একটা কারখানা রাস্তায় নামবে, আমি বললাম না, আমি যখন গেলাম, যাওয়ার পরে তারা ওই 6 নম্বর গেটে বেতন নিতে সম্মত প্রকাশ করছি। তাদের দক্ষতা ওইভাবে দেখতে হবে, দক্ষতার ভিত্তিতে। এবং আমি বাস্তব কিছু কথা বলতে চাই, বলার মতো বলা না, আমি মনে করি যে গঠনমূলক ট্রেড ইউনিয়ন এবং সেখানে আলাপ আলোচনার কথা বলেছেন নাসির ভাই। শেষ মন্তব্য আমি রুবানা হকের কাছ থেকে নিব। আমি মনে করি যে দক্ষতা আর মজুরি এই দুটোকে এক সূত্র ফেলতেই হবে আমাদের, কারণ আমাদের এফিসিয়েন্সির কথাটা আজকে আমাদের আলাপ হয়নি। আমাদেরকে এটা মানতে হবে যে 40% আর 45% এফিসিয়েন্সি দিলে আমরা টিকবো না। হ্যাঁ, কাজেই আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমি এখনও মনে করি, নাসির ভাই একটা কথা বললেন যে
আসলেই সত্যি যে বইয়ের কথা বলা খুব সহজ, কিন্তু রিয়ালিটিতে করা খুব ডিফিকাল্ট। তারপরেও আমি মনে করি যে আমাদের কিছু বেসিক আদর্শিক অবস্থান আছে, ওই জায়গাটাতে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আপনি যদি মনেও করেন রনি অথবা জলি যে আমরা শুধুমাত্র টকশোতে বসে কথা বলি আর পেছনে গিয়ে অন্য কাজ করি, তাহলেও ধরিয়ে দেবেন। ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের, এবং আমাদেরকে বলতে হবে যে আমাদেরকে একটা জায়গায় অ্যাকাউন্টেবল করতে হবে যে ভাই আপনি তো ওই টকশোতে এই কথা বলছিলেন, পিছনে অন্য কাজ করেন কেন? হ্যাঁ, আবার আপনি যখন বড় কথা বলবেন তখন আমিও আপনাকে বলবো যে জলি এখানে তো বলে গেছিলেন যে গঠনমূলক ট্রেড ইউনিয়ন করবেন, কিন্তু পেছনে গিয়ে কেন উস্কানি দিচ্ছেন? এই আলাপটা, এই আলোচনাটা, এই তর্কটা হওয়া জরুরি। এটা আসলে আমাদের সবার জন্য স্বাস্থ্যকর, কিন্তু আলাপ চলুক এবং তাতে আরো স্বচ্ছতা আসুক, আমি এই আশায় থাকলাম। অসাধারণ বৈঠকের আজকের বিষয়ে মজুরি বাড়লেও বাড়ছে না শ্রমিকদের আস্থা। ফ্যাক্টর অনেকগুলো মনে হলো, এবং কোথাও কোথাও মনে হলো যে আজকে আমরা বৈঠকের টেবিলে এই মজুরি বাড়া, বাংলাদেশের পোশাক শিল্প বা শ্রমিকদের উন্নয়ন ইত্যাদি সবগুলো ফ্যাক্টরকে একসাথে করতেও পারিনি। কিন্তু যতগুলোই হোক না কেন, যত শত ফ্যাক্টরি হোক না কেন, একসাথে এগিয়ে চলার নাম এবং অগ্রগতির নামটা থাকবে সবার আগে, যে লক্ষ্যটা থাকবে সেটি একটি লাল সবুজের পতাকা। সেটির মর্যাদার ব্যাপারটা আমাদের আছে, এবং মানুষের মর্যাদার মাধ্যমেই কিন্তু দেশের মর্যাদা, পতাকার মর্যাদা, সেটুকু নিশ্চয়ই সবগুলো ফ্যাক্টরের মানুষরা ভুলে যাবেন না। ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবার দেখা হবে।